পেত। হঠাৎ দরজায় নক করে কেউ একজন, কিন্তু সেদিকে ধ্যান নাই শৈবালের। অনেকক্ষণ নক করার পর শেষে বিরক্ত হয়ে কেবিনে ঢুকে পড়ে শৈবালের অ্যাসিস্ট্যান্ট রাব্বি। স্যার, বাহিরে রোগী অপেক্ষা করছে, আমি কি আসতে বলবো তাদের? রাব্বির কথায় ধ্যান ভাঙে শৈবালের। আপন ভাবনায় ব্যাঘাত ঘটায় রেগে যায় সে। আমি তোমাকে অনুমতি দিয়েছি ভেতরে আসার, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ তুমি। মুখটা ছোট হয়ে যায় রাব্বির। এতক্ষণ দিন দুনিয়া ভুলে নক করছে, কই সেটা তো ভাবলো না। তার স্যার কেমন জানি হয়ে গিয়েছে। আগে রাগী ছিল বটে, কিন্তু এখন বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করছে ছেলেটা অকারণে রেগে যায়, যাকে তাকে কথা শোনায়। অথচ আগে সে এমন ছিল না। শৈবালকে রেগে যেতে দেখে রাব্বি কাঁদো কাঁদো হয়ে শুধালো। আগামীকাল তো আপনি চট্টগ্রাম যাবেন, আজকে সিরিয়াল শেষ করলে ভালো হতো, তাই বললাম আর কি। শৈবাল খানিকটা আনমনা হয়। সমুদ্রের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। একদিকে মনে শান্তি নেই, অন্যদিকে বন্ধু সুস্থ না হয়ে দিন দিন অসুস্থ হয়। সব মিলিয়ে শৈবালের দিনগুলো অসহ্যভাবে কাটছে। কোথাও যেন শূন্যতা জেঁকে ধরেছে তাকে। যে মেয়েটা তাকে ছেড়ে যাবে ভেবে আগে থেকেই মনকে প্রস্তুত করেছে, সেই নারী চলে যাওয়ার পর থেকেই অশান্তিতে ভুগছে সে। তবে কেন এমন হচ্ছে? কেন বারবার মনে হচ্ছে সে তার জীবনের অনেক বড় কিছু হারিয়ে ফেলেছে? হ্যাঁ, হারিয়েই তো ফেলেছে। নিজের বউকে হারিয়ে ফেলেছে। প্রথমে ভেবেছিল তুহা ছেড়ে গিয়েছে তো কি হয়েছে, তাকে ছাড়া সে দিব্যি থাকতে পারবে। কিন্তু দিন দিন মেয়েটা তাকে ভুল প্রমাণিত করছে। মেয়েটাকে যেমন ভেবেছিল, আদৌ সেও আদৌ সে তেমন নয়। দিনকে দিন অপরাধ ভোগে ভুগছে সে। দেশের এমন কোনো প্রান্ত বাদ নেই যেখানে সে খুঁজে নি। তুহার বাবার কাছে বারবার গিয়েও খালি হাতে ফিরেছে। তুহার বন্ধুরা কেউ কিছু জানে না। চারদিকের অবস্থা দেখে দিশাহারা শৈবাল। ঘন্টা কয়েক ধরে শাওয়ার নেয় শৈবাল। মনকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় ছেলেটা। পৃথিবীর দুই প্রান্তে দুজন কুপুতকাপুতি কুমড়ে মরে যাচ্ছে, অথচ কেউ কারো কাছে হার মানতে রাজি না। আফসানা বেগম ছেলের রুমে ঢুকে দেখে শৈবাল দেয়ালে হেলান দিয়ে বসে আছে। চোখ দুইটা রক্ত জবার ন্যায় লাল হয়ে আছে। আঁচলে মুখ লুকিয়ে কাঁদে ভদ্র মহিলা। ছেলের কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আওড়ায়। তোর আঙ্কেলের কাছে গিয়ে ভালো করে জিজ্ঞেস কর শৈবাল। আমি জানি ভাইজান জানে তোহা কোথায় আছে। নিজেকে এভাবে কষ্ট দিস না। জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে তোর। এভাবে তোর সব সমাধান হয় না। নিজে যখন অপরাধ করেছিস তাহলে নিজেই খুঁজে নে। তোহার কাছে আরেকটা সুযোগ চেয়ে দেখ। শৈবাল উদাস স্বরে বলে। ক্ষমা চাওয়ার জন্য মানুষটাকে খুঁজে পেতে হবে তো মম, তাকে খুঁজে এনে দাও। আমি তোমার কাছে আর কিছু চাই না। তুমি তো জানো তোমার ছেলে কখনো কিছু চাইনি তোমাদের কাছে। এখন এই কথাটা রাখো প্লিজ। আমি তাকে ছাড়া ভালো নেই মম। তার শাস্তি দেওয়া শেষ হবে কখন? আমি যে মরে যাচ্ছি, আমাকে বাঁচতে সাহায্য করো ও মম। আফসানা বেগম ছেলের আহাজারিতে নীরবে কাঁদে। ছেলেকে বুঝায় আরো একবার নুরুল পাটোয়ারির কাছে যাওয়ার জন্য। শৈবাল যখন তুহাতের বাড়ি পৌঁছায় তখন রাত 1:30 বাজে। শরীরের তাপে ঠিকমতো দাঁড়াতেও পারে না ছেলেটা। হেলে দুলে হেঁটে কোনো রকমে কলিং বেল চাপে। নুরুল পাটোয়ারি জেগেই ছিল। মেয়ের সাথে বসে ফোন আলাপে ব্যস্ত ছিল। ফোন কেটে উঠে এসে দরজা খোলে। এত রাতে শৈবালকে এখানে দেখে অবাক হয় না তিনি। প্রায়ই ছেলেটা এসে তুহার ব্যাপারে জানতে চায়, কিন্তু মেয়ের কড়া নিষেধাজ্ঞার কাছে হার মেনে কিছু বলতে পারে না তিনি। এখন ছেলেটাকে দেখে তার মায়া হয়। তারপরও নিজেকে কঠোর রেখে শৈবালকে ভেতরে আসতে বলে। শৈবাল সেদিকে খেয়াল না করে নুরুল পাটোয়ারির চোখের দিকে তাকিয়ে আওড়ায়। তুহা কোথায় আছে আঙ্কেল? আমাকে কিছু বলে যায়নি। আপনি আপনার মেয়ের সম্পর্কে জানেন না? কথাটা শুনে যে কেউ হাসবে। আমি যেহেতু কিছু জানি না, তাই আমাকে বারবার একই কথা জিজ্ঞেস করে লাভ নেই তোমার। শরীরের ভার ছেড়ে দেয় শৈবাল। নুরুল পাটোয়ারির পায়ের কাছে বসে দুই হাতে তার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তোমরা বাবা মেয়ে আমাকে এ কোন শাস্তি দিচ্ছ আঙ্কেল? আমি সহ্য করতে পারছি না আর। তোমার মেয়েকে এনে দাও, না হলে আমি মরে যাব। বলো না তুহা কোথায় আছে? আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি। আমাকে বলো আমার তুহা কোথায় আছে। ও আঙ্কেল বলো না। বিকেলবেলা পাখিরা সব আপন নীড়ের খোঁজে উড়ে বেড়ায়। নীল আকাশের ভুবনে তারা হারিয়ে যায়, আবার ফিরে এসে দল বেঁধে ছুটে বেড়ায়। তোহা শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। সবাই সবার আপন নীড়ের ফিরে যায়, অথচ পথহারা রমণী নীড়ের খোঁজে হাতড়ে বেড়ায়। মনের পুরুষের জন্য মন পুরে, কিন্তু ইগোকে সাইডে রেখে তার সাথে কথা বলতে পারে না। তোহার ভাবনার মাঝে সেখানে উপস্থিত হয় দিশা। তোহাকে বেশ সন্দেহ হয় তার। মেয়েটা বলেছে শৈবালের সাথে নাকি তার সবকিছু ঠিক আছে, অথচ আজ পর্যন্ত একদিনও ছেলেটার সাথে কথা বলতে দেখেনি। শুধু দেখেছে নীরবে কাঁদতে। তুহা মা হচ্ছে। এখন শৈবালের সাথে আরো বেশি যোগাযোগ করা উচিত।
প্রথম সন্তান নিয়ে তাদের আবেগ অনুভূতি শেয়ার করা উচিত, অথচ তার চোখে কিছুই পড়ে না। দিশারা এগিয়ে গিয়ে শব্দ করে তুহার পাশে বসে। মেয়েটা শব্দের উৎসে চমকে উঠে তাকায়। দিশাকে দেখে মলিন হাসে। দিশারা কিছু না বলে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তোর তুহা? আমার থেকে কিছু লুকাস তুই? তুহার যেন এসব প্রশ্নে কিছু যায় আসে না। সে আরো বেশি ভাবশূন্যভাবে উত্তর দেয়, আমি তোর থেকে কি লুকাবো? এমন কিছু ঘটেনি যা তোর থেকে লুকাবো। তুই ভাইয়ের সাথে যোগাযোগ করিস না কেন? পিলে চমকে উঠে তুহা। এ কথাটা কারো জানার কথা না। দিশা কিভাবে জানে? নাকি আপন ভাবনা থেকে বলেছে? তুহা নিজেকে খানিকটা স্বাভাবিক করে শুধায়, তার সাথে আমার যোগাযোগ হবে না কেন? কথা হয় তো। আমার বিশ্বাস হয় না। তুই আমার সামনে ভাইয়াকে ফোন করে কথা বল। কেন ভাইয়া? তাছাড়া উনি এখন ব্যস্ত আছে। তুই তার বউ তুহা, হাজারো ব্যস্ততার মাঝেও তোর ফোন তুলবেই ভাইয়া। আনমনা হয় তুহা। শৈবালের জীবনে তার তো কোনো মূল্য নাই। সে শুধুমাত্র তার লাইফের একটা দায়িত্ব। দায়িত্বে অবহেলা হয়তো উনি করেন না। বিচলিত হয়ে বলল, যার লাইফে তোহা নামক রমণীর কোনো মূল্য নেই, তার সাথে আমি কি কথা বলবো বলতে পারবি? অন্ধকারে ঢিল ছুড়েছে দিশা। আর নিশানাও সঠিক হয়েছে। সে কিছুটা নড়ে চড়ে বসে বলে, কি হয়েছে আমাকে বল। নিজেকে কষ্ট দিচ্ছিস কেন শুধু শুধু? আমি নিজেকে কষ্ট দিচ্ছি না দিশা। তুই কি সেখানে থাকতে পারবি যেখানে তুই দিনের পর দিন অবহেলা পাবি? কিন্তু সেই মানুষটা তোকে অবহেলা করছে কেন? আমি কিভাবে জানবো? কথায় কথায় বলবে তোমার আর অন্য মেয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার থেকে বেটার অপশন পেলে তুমিও আমাকে ছেড়ে চলে যাবে। তোকে যখন হাজবেন্ড এ ধরনের কথা বলবে তখন তোর কাছে কেমন লাগবে? দিশারা কি বলবে ভেবে পায় না। নিজেকে অসহায় মনে হয় নিজের কাছে। দুজনে ছোটকালে একসাথে বেড়ে উঠেছে। মূলত তুহা তার জীবনের প্রথম বন্ধু। এভাবে ঘটা করে তার দুঃখ শুনতে হবে কখনো ভাবেনি সে। দিশা তুহার কাছে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। কাঁদে না তুহা। নিজেকে শক্ত রেখে দিশাকে কিছু কথা বলে। সব শুনে দিশা বলে, শোন তোহা, একটা মুদ্রার দুই পিঠ থাকে। এক পিঠ দেখে মানুষ জাজ করাটা ঠিক না। তুই হয়তো ভাইয়ার উপরের অংশটা দেখেছিস, কিন্তু তার ভেতরের সুপ্ত কষ্টটুকু খোঁজ করেছিস তুই? সে কেন তোর সাথে এভাবে কথা বলেছে? কেন অন্য সব মেয়েদের সাথে তোকে তুলনা করে একবারও সেদিক বিবেচনা করে দেখেছিস? শুধু দূরত্ব বাড়িয়ে সবকিছুর সমাধান হয় না। কোনো কোনো সময় কাছে থেকে ভালোবেসে সমস্যাগুলোর সমাধান করতে হয়। শৈবাল ছাদের সিঁড়িতে বসে আছে। উস্কো খুস্কো চুলে তাকে চেনা বড় দায়। তুহাকে সারা দিনগুলো কিভাবে কাটায় সেটা যদি পাষণ্ড নারীকে দেখানো যেত, তাহলে কি সেই নারীর মন নরম হতো? সেদিন তুহার বাবা বলেছিল তুহা জাপানে আছে। সঠিক ঠিকানাও দিয়েছে শৈবালকে। সে সবকিছু গুছিয়ে সমুদ্রের কাছে গিয়েছে। ছেলেটার অবস্থা দেখে তার সাথে কিছু সময় কাটায়। নিজের ব্যস্ত জীবনের জন্য সমুদ্রকে সে সময় দিতে পারে না। অথচ ছেলেটার মেন্টাল সাপোর্ট খুব বেশি দরকার। তুহা যে পড়ালেখা করতে গিয়েছে, কথায় উঠেছে, সে কথাও বলেছেন নুরুল পাটোয়ারি। সেদিনের পর আজ 2 মাস 6 দিন চলে। শৈবালের ফ্লাইট বিকেল বেলা। মনের রমণীকে ছাড়া 7 মাসের উপরে কাটিয়ে ফেলেছে শৈবাল। ভাবলেই দম বন্ধ হয়ে আসে। তুহার কাছে যাবে এই একটা খুশি ছাড়াও অন্য একটা ভয় জেগে ধরে থাকে। তার তুহা চেঞ্জ হয়ে যায়নি তো? সে কি শৈবালকে মেনে নিবে? যদি তাকে অবহেলা করে তবে কি সে মেনে নিতে পারবে? শৈবাল সবচাইতে বেশি ভয় পায় যেটাতে, তা হলো তুহা যদি নিজেকে পরিবর্তন করে ফেলে। কি করে বাঁচবে এই পাষণ্ড নারীকে ছাড়া? এসব চিন্তায় দুচোখে ঘুম নাই শৈবালের। 3:30টার দিকে শৈবাল সবার থেকে বিদায় নিয়ে বের হয়। ওই দেশে দিশার সাথে যোগাযোগ হয়েছে তার। সে হয়তো এয়ারপোর্টে আসবে শৈবালকে রিসিভ করতে। শৈবাল পই পই করে নিষেধ করে দিয়েছে তার যাওয়ার সম্পর্কে, যেন তুহা কিছু না জানে। তাও বলেছে কি না জানা নেই শৈবালের। তোয়া ভারী পেট নিয়ে উঠে দাঁড়ায়। প্রচণ্ড খিদে পেয়েছে তার। বাসায় ফুপি বা দিশা কেউ নেই। তোয়া সাবধানে উঠে ফ্রিজের কাছে গিয়ে খাবার নেয়। ওভেনে গরম করে কেবল খেতে বসে। সেই সময় কলিং বেল বাজে। তোয়া ভাবে হয়তো দিশা বা ফুপি এসেছে, তাই ধীর পায়ে এগিয়ে যায়। বেশ সময় লাগে তার দূর পর্যন্ত পৌঁছাতে। কিন্তু উপর পাশের মানুষটা যে অধৈর্য। একের পর বেল বাজিয়েই যাচ্ছে। বেশ রাগ হয় তার। দূর খুলে রাগত স্বরে কিছু বলতে যাবে, তার আগেই থমকে যায় সে। পায়ের নিচে মাটি যেন সরে যায়। শেষ কোন দিন এত অবাক হয়েছে তার জানা নেই। শৈবাল এখানে কি করছে এটা মাথায় ঢোকে না তার। আশেপাশে কেউ নেই, শুধু শৈবাল দাঁড়িয়ে আছে। তুহা আশেপাশে তাকিয়ে তাড়াতাড়ি করে দৌড় বন্ধ করে দিতে গেলে শৈবাল তুহার হাত ধরে ফেলে। তাকে সরিয়ে দিয়ে নিজে ভেতরে ঢুকে পড়ে। পরপর এতগুলা কাজে হতভম্ব হয়ে যায় তুহা। কি করবে ভেবে পায় না। শৈবালের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। নাছোড়বান্দা শৈবাল ছাড়লে তো। সে তুহার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তুমি প্রেগনেন্ট তোহা? কিছু বলে না তুহা। নিজের চোখে যখন দেখতেই পায় তবে জিজ্ঞাসা করার কি দরকার?
বরং সে কিছুটা রাগত স্বরেই বলল, আপনি এখানে কি করেন? অপরিচিত কারো বাসায় অনুমতি ছাড়া প্রবেশ করেন কিভাবে? শৈবাল কি বলবে ভেবে পায় না। তুহাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছে। নিজের হতভম্বতা ভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি। এর মাঝেই তুহার প্রশ্নের কবলে পড়েছে। এভাবে তাকে না চেনার ভান করে কেন এই মেয়ে? শৈবালের বুকের ভেতরটা যে জ্বলে যায় সেদিকে নজর দিতে পারে না। নিজেকে সামলাতে পারে না শৈবাল। চোখ ছলছল করে উঠে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। পাষণ্ড নারীর গালে হাত গলিয়ে ভেজা গলায় আওড়ায়, এতটা পাষাণ কেন তুমি মিসেস? আমি বাবা হব, এই খুশির খবরটা পর্যন্ত তুমি আমাকে দিতে পারোনি। কিসের এত রাগ তোমার? যা ভুল করেছি আমার হাজবেন্ড সত্তা করেছে। বাবা হিসেবে আমি কি ভুল করেছি? আমাকে কেন বাবা হওয়ার স্বাদ থেকে বঞ্চিত করতে চেয়েছো তুমি মিসেস? তুহা পাথর বনে দাঁড়িয়ে আছে। শৈবালের কথার পিঠে কি বলা উচিত খুঁজে পায় না। যত সই জবাব না পেয়ে মেয়েটা দিশেহারা হয়। শৈবালের চোখের এক একটা পানির কণা যেন এক সমুদ্র কষ্টের সমান তার কাছে। তার বারবার মনে হচ্ছে কেউ একজন শক্ত করে তার মুখ চেপে ধরে রেখেছে আর মৃদু স্বরে আদেশ করছে যেন চুপ থাকে। শৈবাল তখনও তার দিকে তাকিয়ে। তুহা আশেপাশে এলোমেলো দৃষ্টিতে তাকায়। শৈবাল তুহার মুখখানা তার দিকে ফিরিয়ে আবারও বলল, আমার প্রশ্নের উত্তর দাও মিসেস। কেন এরকম করেছো? আমি চাইনি আমার সন্তানের উপর আপনার ছায়া পড়ুক। আহত হয় শৈবাল। কসমিন কালেও ভাবেনি নিষ্ঠুর রানী এ কথাটা বলতে পারে। কি অপরাধ করেছে সে? সে এমন কোনো দোষ করেনি যাতে এমন মৃত্যুসম বাক্য তাকে শুনতে হবে। মনের মাঝে রাগ হানা দেয়। তোহার কোনো অধিকার নেই তাকে এ ধরনের কথা বলার। সে তোহার কাছে কাছে ছুটে এসেছে দেখে মেয়েটা তাকে ছেঁচড়া ভেবেছে নাকি, রেগে যাবে না ভেবেও বেশ খানিকটা রাগ হয় শৈবালের। তোহার দিকে তেড়ে গিয়ে বলে, আমি কি অপরাধ করেছি সেটা বলো। কাউকে খুন করেছি নাকি আমার চরিত্রে সমস্যা আছে? আমার ছায়া আমার সন্তানের উপর পড়বে না কেন? আপনি চলে যান এখান থেকে। আমার প্রশ্নের উত্তর দাও মিসেস। আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। আমি আপনার সাথে কেন যাব? হু আর ইউ? শৈবাল ভেবে পায় না কি বলবে। তুহার এতটা কঠোরতা সে মেনে নিতে পারে না। এদিকে তুহাও তাকে সুযোগ দিতে রাজি না। সব দিক ভেবে দিশাহারা হয় শৈবাল। এই নিষ্ঠুর রমণীকে ভালোবেসে বলেই তো বারবার ছুটে আসে। সে কি একটু বুঝতে পারে না কেন বারবার তাকে দূরে সরিয়ে দিতে চায়? শৈবাল নিজেকে শান্ত করে তুহার দিকে এগিয়ে যায়। তাকে শক্ত করে বুক পিঞ্জিরাতে আবদ্ধ করে নেয়। হঠাৎ এতটা শক্ত করে জড়িয়ে ধরে হকচকিয়ে যায় তুহা। নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয় শৈবাল। যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে তার মনের রমণীকে। শৈবাল আবারও কেঁদে ফেলে। ভেজা গলায় শুধালো, আমার সাথে এমন করো কেন মিসেস? আমি মরে যাব। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকাও আমার পক্ষে সম্ভব না। আর কত শাস্তি দিবে আমাকে? পুরুষ মানুষ নাকি কাঁদে না, অথচ দুইবার এই সুপুরুষকে কাঁদতে দেখে অবাক হয়ে তাকায় তুহা। চোখ পিট পিট করে তাকায় তার দিকে। বিশ্বাস করতে কষ্ট হয় এই মানুষটা তার জন্য কেঁদেছে। তুহা নিজেকে ধরে রাখতে পারে না, নিজেও কেঁদে ফেলে। শৈবালকে জোর করে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতেই আওড়ায়, আপনি আবার এসেছেন আমার সাথে অভিনয় করতে? আমাকে দেখে আপনার পুতুল মনে হয়? যেভাবে খুশি সেভাবে নাচাবেন, যখন খুশি হলো নিজের কলিগদের সামনে অভিনয় করবেন, আবার যখন খুশি হলে বলবেন আপনি আমাকে কখনোই ভালোবাসেন না। আমি আপনার দায়িত্ব হয়ে থাকবো কেন শৈবাল শাহরিয়ার? দায়িত্ব তো আমার বাবারও ছিল আমার প্রতি, কিন্তু সে ভালোবেসে তার মেয়ের দায়িত্ব নিয়েছিল। দায়িত্ব তো একটা কুকুরের প্রতিও তার মালিকের আছে। আপনি আমার প্রতি কোন দায়িত্বটা পালন করবেন শুনি? এতদিন আমি আপনার বউ ছিলাম, সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন। এখন কি আমার বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য এসেছেন? শৈবাল নির্বাক বনে তাকিয়ে আছে, চুপচাপ তুহার সকল অভিযোগ শুনে। নিজের অজান্তেই তুহাকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে আগে কখনো ভাবেনি। কিছু করার আগে তার মাথাতেই থাকে না তার এই কথা বা কাজে কেউ কষ্ট পাবে কিনা। তার মিসেস তাহলে এতগুলো কষ্ট বুকে পুঁজি করেই তাকে ছেড়ে চলে এসেছে। একবারে কেন এসব ভাবেনি শৈবাল? কেন তার মনে হয়নি তার দ্বারা তার মনের রানীর দুঃখ পেয়েছে? শৈবাল বিচলিত হয়ে তুহার কাছে যেতে চাইলে সে পিছিয়ে যায়। ফলস্বরূপ মেয়েটা টি টেবিলের সাথে ধাক্কা খেয়ে সোফার উপরে পড়ে যায়। ভারী শরীর নিয়ে পড়ে গেলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। শৈবাল কিছুটা জোরে চিৎকার দিয়ে তড়িঘড়ি করে এগিয়ে যায়। এতক্ষণ ধস্তাধস্তি করে জোরে কথা বলে ক্লান্ত হয় নেতিয়ে পড়েছে তোহা। শরীরে শক্তি নাই বললেই চলে। শৈবাল পানি এগিয়ে দেয় তোহার দিকে। তাকে না নিতে দেখে নিজেই এগিয়ে গিয়ে খাইয়ে দেয়। চুপটি করে আছে রমণী। ঝড় হওয়ার পর পরিবেশ যেমন শান্ত থাকে, এখনকার পরিবেশও শৈবালের নিকট তেমনই লাগছে। সে তোহাকে আর কাটাতে যায় না। খাবার এনে তোহাকে খাইয়ে দেয়। নেতিয়ে যাওয়া শরীরটাকে কোনো মতে টেনে তুলে তুহা। শৈবাল তাড়াতাড়ি তাকে ধরে ফেলে, কাঁধ জড়িয়ে ধরে বলে, কোন রুমে যাবা? আমাকে বলো, আমি দিয়ে আসি। তোমার একা যেতে কষ্ট হবে। এতদিন একা চলে এসেছি,
এখনো পারবো। তুহার কথাটাকে পাত্তা না দিয়ে তাকে কোলে তুলে নেয় শৈবাল। উপায়ান্তর না পেয়ে সে বলে উপরের 3 নাম্বার রুমে যাবে। তুহার ওজন বেশ বেড়েছে, গালগুলো ফুলে গিয়েছে, সারা শরীর জুড়ে মাতৃত্বের চিহ্ন বসে গিয়েছে। এই তুহাকে দেখে যেন আরো একবার প্রেমে পড়ে গিয়েছে শৈবাল। মেয়েটা আরো গুলুমুলু সুন্দরী হয়েছে। তুহাকে বেডে শোয়ায় দেয় শৈবাল, মাথার নিচে বালিশে গিয়ে দেয়। তুহার একপাশে কোল বালিশ দিয়ে সরে যায়। মেয়েটা এক মনে শৈবালের দিকে চেয়ে আছে। ছেলেটাকে দৌড়ের ওই পাশে দেখেই তার রাগ বা অভিমান অর্ধেক পড়ে গিয়েছে। কান্নাকাটি দেখে মন গলে গিয়েছে বহু আগেই, কিন্তু ছেলেটাকে বুঝতে দেয় না। তাকে উঠে যেতে দেখে খুব করে বলতে ইচ্ছে করে আরো একটু সময় তার পাশে বসার জন্য। ব্যস্ত শৈবাল কি তার মনের কথা বুঝতে পেরেছে? হয়তো তাই বলেই তো ছেলেটা উঠে গিয়েও আবারও তুহার পাশে বসে পড়ে। চুলে আলতো হাতে বিলি কেটে দিতে দিতে বলে, তুমি একটু ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ভালো লাগবে। আমি আছি, কোথাও যাব না তোমাকে ছেড়ে। ইস, কি সুন্দর করে কথা বলে তার ব্যক্তিগত পুরুষ। মনে মনে তৃপ্তির হাসি হাসে মেয়েটা। খুব করে চায় শৈবাল যেন তাকে রেখে না যায়। তার এই অসভ্য বলুক বা বেয়াদব চাই বলে, এই পুরুষ মানুষটার জন্য মন পুড়ে, তাকে ছেড়ে থাকতে পারে না। এই যে সে তার পাশে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এতে যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয় নিজেকে। তুহা মনে মনে আওড়ালো, আমার সুখ ধরে রাখবেন শৈবাল সাহেব। আপনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। আপনি আমার হয়ে থাকেন, আমাকে ভালোবাসেন। আপনি হীন আমিটাকে আমি খুঁজে পাই না, সে সব সময় আপনাতে বিচরণ করে। শৈবাল তুহার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তুহার চুল কেটেছে মনে হয়, কপালের উপরে এক গাছি চুল এসে পড়েছে। শৈবাল সেগুলোকে কোমল হাতে সরিয়ে দেয়, তুহার পেটে চুমু এঁকে দেয়। কান পেতে তার বেবির নড়াচড়া অনুভব করতে চায়, এ যেন স্বর্গীয় সুখ। এত সুখ তার কপালে সইবে তো? তুহা তাকে ক্ষমা করতে পারবে? মেয়েটার অভিমানের পাহাড় কিভাবে ধসিয়ে ফেলবে সেই চিন্তায় আছে শৈবাল। মেয়েটার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে ফিসফিস করে শুধালো, তোমাকে ভালোবাসি বলেই তুমুল অরাজকতার ভেতরেও বৈশাখের মৌ মৌ ঘ্রাণ পাই। তোমাকে ভালোবাসি বলেই অভিযোগ পাশ কাটিয়ে আর কটা দিন একসাথে বেশি বাঁচতে চাই। শেফালী বেগম জামাই আদরে ব্যস্ত হয়ে পড়েন। নিজের মেয়ের বিয়ে হয়নি তো কি হয়েছে, তোহাকে তিনি নিজের মেয়ের মতোই আদর যত্ন করেন। তার স্বামী এসেছে, আদর যত্ন না করলে হয়? বাঙালিয়ানা সকল রান্না নিজ হাতে করেছে। এদিকে শৈবাল অসহায় মুখ করে টেবিলে বসে আছে, একটু পর পর তুহার দিকে ইনোসেন্ট ফেসে তাকায়। অথচ শৈবালের দিকে তুহার কোনো ধ্যান জ্ঞান নেই। মেয়েটা বাইরে তাকে কি যেন দেখতে ব্যস্ত, যেন এদিকে কেউ নাই, বাহিরে খুব গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে। ওইদিকে দিশা মিটিমিটি হাসে শৈবালের অবস্থা দেখে। শেফালী বেগম শৈবালের পাতে আরো 1 চামচ পোলাও দিতে দিতে বলল, কি ব্যাপার ইয়াংম্যান, তুমি খাচ্ছ না কেন? এত কম খেলে চলে? এখনই তো বয়স খাওয়া দাওয়া করার। তোমার বয়সী থাকাকালীন তোমার খালু 3 প্লেট খেতে পারতো। শৈবাল কি বলবে খুঁজে পায় না। একদিকে তুহার অবহেলা, অন্যদিকে এসব খাওয়ার পেরা তার সহ্য সীমার বাহিরে। তাও ভদ্র ছেলের মতো চুপটি করে বসে আছে। শেফালী বেগমের কথা পিটে মৃদু স্বরে উত্তর দেয়। তো আন্টি, আপনি ব্যস্ত হবেন না। কথা শেষ করে শেফালী বেগম কিচেন রুমের দিকে এগিয়ে যায়। ভদ্র মহিলার প্রস্থান দেখে তুহা এগিয়ে আসে শৈবালের কাছে। তাকে দেখে শৈবাল খাওয়া থামিয়ে তার দিকে তাকায়। তুহা চেয়ারের উপরে 2 হাত রেখে তার উপর থুতনি রেখে অর্ধেক ভর ছেড়ে দেয়। শৈবালের দিকে তাকে স্নাতক হেসে শুধালো, ফুপির জানা উচিত তার আদরের মেয়ের জামাই মেয়ের উপর কতটুকু মানসিক টর্চার করেছে। উচিত না বলবো? শৈবাল ভেবে পায় না তুহার মুখ থেকে এত কঠোর কথা কিভাবে বের হয়। কলিজা ছিদ্র করা টাইপের কথাবার্তা বলে মেয়েটা। শৈবাল কিছুটা ভেবে উত্তর দেয়, মানুষ মাত্রই ভুল মিসেস, ক্ষমা করে নিজের মহত্বের পরিচয় দাও। দুঃখিত স্যার, আমি এতটা মহৎ নই যে নিজের মহত্বের পরিচয় দিব। মিথ্যা বলা বা নিজেকে মিথ্যে নিয়ে বিশেষায়িত করার মতো অকাজ আমি করি না। মুগ্ধ হয়ে শুনে শৈবাল। মেয়েটা কত সুন্দর করে কথা বলে, অথচ কথার সারমর্ম বুঝলে তার ভেতরটা তেতো হয়ে যাওয়ার কথা। শৈবালের হঠাৎ করে জিহাদের বলা একটা কথা মনে পড়ে। ছেলেটা একদিন বলেছিল, যেদিন তুই কারো প্রেমে পড়বি সেদিন প্রেমিকার থেতু কথাও মুগ্ধ হয়ে শুনবি। প্রেমিকা তোকে বকাঝকা করলেও সেটা মধুর মতো শোনাবে। সেদিন কথাটা শুনে খুব হেসেছিল শৈবাল। আজ তুহার কথায় মুগ্ধ হয়ে সেদিনকার কথা মনে পড়ে গিয়েছে। মেয়েটা তার প্রেমিকা না হলেও বউ তো। হাঁ করে তাকিয়ে থাকে তুহার দিকে। বিরক্ত হয় রমণী, অতিষ্ঠ চিত্তে শুধালো, খাওয়া দাওয়া শেষ করে যেভাবে এসেছেন ঠিক সেইভাবেই চলে যাবেন। আপনাকে যেন আমার আশেপাশেও না দেখি। ও মা, আমি আমার বউ বাচ্চার কাছে থাকবো না? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আপনি আপনার বউ আর সন্তানের জন্য কি করেছেন? আরেকটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি কি বাচ্চা চেয়েছিলেন?
চাওয়া না চাওয়া পরের ব্যাপার। তুমি যখন চাইছো না তখন আমি এমনিতেও এখানে থাকবো না। তুহা সেখান থেকে নীরবে প্রস্থান করে। কথা বাড়াতে ইচ্ছা করতেছে না। তাছাড়া শৈবালকে বলার মতো আর কোনো কথা বাকি নেই। এই সুপুরুষকে যতটুকু চিনেছে তাতে মনে হয় না তুহার কাছে আর আসবে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। জীবনটা কেমন গন্তব্যহীন হয়ে যাচ্ছে। আপন নিটের খোঁজে ছটফট করে বেড়ায় গন্তব্যহীন রমণী। তুহা রুমে এসে বন্ধুদের কল দেয়। গ্রুপ কলে জয়েন হয় শান্ত, হিমেল, রাতুল, ইকরা আর ইফা। সবাই মিলে আড্ডায় মেতে ওঠে। সবার মাঝে নীরব থাকে শান্ত। নিজের নামের মতোই নিজেকে তৈরি করে নিয়েছে। মোবাইলের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুহার দিকে। মাঝে মাঝে কথা বলতে গিয়ে অস্বস্তিতে পড়তে হয় তুহাকে। এতদিনে অবশ্যই তার অভ্যাস হয়ে যাওয়ার কথা, কিন্তু তার কাছে ব্যাপারটা ভীষণ খারাপ লাগে। সে এখন অন্য কারো বউ, তার বাচ্চার মা হতে চলেছে। সে কথা শান্তকে কিছুতেই বোঝানো যায় না। তার পাগলামি দেখে কেঁদে বুক ভাসায় ইফা। এখনো ছেলেটা কিসের পেছনে পড়ে আছে? কেন নিজেকে কষ্ট দেয়? ঘণ্টাখানেক পরে রুমে আসে শৈবাল। তোহাকে ফোনে কথা বলতে দেখে অবাক হয়। সে জানতো এই মেয়ে ফোন ব্যবহার করে না। এখন তো দেখছে ব্যাপারটা উল্টো হয়ে গিয়েছে। তোহার কাজে শৈবালের মিশ্র অনুভূতি হয়। কিছুটা রাগ, কিছুটা অভিমান, আবার কিছুটা হারিয়ে ফেলার ভয়। তার যতটুকু ধারণা আছে, তোহার বন্ধু শান্ত তার মিসেসকে পছন্দ করে। শৈবালকে আসতে দেখে নড়েচড়ে বসে তুহা, কিন্তু ফোন কাটে না। শৈবাল তার পাশে বসে ভিডিও কলের ক্যামেরা বন্ধ করে মিউট করে দেয় কল। কিছুটা রেগে যায় তুহা। শৈবালের দিকে কটমট করে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? এসব কি শুরু করেছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি প্লিজ চলে যান। তুমি শান্তর সাথে যোগাযোগ রাখবে না তুহা? হতভম্ব হয়ে তাকায় তুহা। শৈবাল শান্তর ব্যাপারে কিভাবে জানে? না জেনে থাকলে এভাবে বলার কথা না। সে কিছুটা অবাক হয়েই বলল, এইভাবে বলছেন কেন? শান্ত কি করেছে? শান্ত কি করেছে সেটা তুমি ভালোই জানো। আমি চাই না কেউ আমার মিসেসের দিকে অন্য নজরে তাকিয়ে থাকুক। আর আমি আপনার কথা শুনবো কেন? শৈবালের মাথায় রাগ চড়ে বসেছে বহু আগেই। এখন তুহার তেরা কথা শুনে আরো বেশি মাথা নষ্ট হয়ে যায়। হাতে থাকা তুহার ফোনটা ছুঁড়ে ফেলে। দেয়ালের এক কোণে লেগে অবহেলায় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকে। তুহার এত পরিমাণে খারাপ লাগে, আবার ভয়ও হতে থাকে। শৈবাল রক্ত লাল চোখে তার দিকে তাকিয়ে থাকে। দৃষ্টিতে কি আছে জানা নেই তুহার। হঠাৎ এমন কাজে বেশ ভরকে গিয়েছে মেয়েটা। শৈবাল তুহার দুই গাল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুমি শুধু আমার বউ। আমি তোমার দিকে মন কেমনের দৃষ্টিতে তাকাবো। আমি তোমাকে ভালোবাসবো। অন্য কারো সেই অধিকার নেই। তোমার হাত ধরবো আমি। গোটা তুমিটাতেই আমি বিচরণ করব। তাহলে সেখানে অন্য পুরুষ আসবে কেন? অন্য পুরুষের কথা এখানে আসছে কেন? শান্ত আমার বন্ধু। আমি তাকে বন্ধুর নজরেই দেখি। বেশ কঠোরভাবে জবাব দেয় তুহা, কিন্তু তুহার যুক্তি মানতে নারাজ শৈবাল। তার জবাব শৈবালের নিকট জুৎসই মনে হয়নি। তুমি যাকে বন্ধুর নজরে দেখো সে তোমাকে বন্ধু ভাবে না। এটা বোঝার চেষ্টা করো। আমিও মানুষ তুহা। আমাকে কেন কষ্ট দিতে চাও তুমি? পরপুরুষের সাথে কথা বলবা না। আপনি কি আমাকে সন্দেহ করেন? আমি তোমাকে সন্দেহ করি না মিসেস। এ ধরনের কথা বলবা না। আমি জাস্ট তোমাকে বোঝাতে চাইছি। আপনাকে কিছু বোঝাতে হবে না। আপনি যেতে পারেন। শৈবাল প্রতিউত্তর করে না। তুহার কোমরে ডান হাত গলিয়ে দেয়। কাছে টেনে নেয় নিষ্ঠুর রমণীকে। কোমরে স্লাইড করতে করতে তুহার ফুলে ওঠা গালের ঠোঁটের স্পর্শ এঁকে দেয়। ছটফট করে ওঠে তুহা। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এদিক থেকে অন্যরকম শৈবালকে আবিষ্কার করে। তুহার গালে ঘাড়ে চুমুর সাথে কামড়ের বর্ষণ নামে। তুহা শৈবালকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, আমার কাছে আসবেন না। আপনার শরীর থেকে গন্ধ আসে। আমার বমি পায়। আপনি প্লিজ আমাকে স্পর্শ করবেন না। আপনার এসব স্পর্শ আমি নিতে পারি না। চলে যান এখান থেকে শৈবাল শাহরিয়ার। আপনি বারবার অপরাধ করবেন আর আমি আপনাকে ক্ষমা করে দিতে পারবো না। আপনি দিনকে দিন আরো অসহ্যকর হয়ে যাচ্ছেন। বিস্ময়ে হতবিহ্বল হয়ে বসে আছে শৈবাল। জিহ্বার কোণে যত সুই জবাব পায় না ছেলেটা। পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মেয়েটা হয়তো তার সামনে বসে আছে। সে না হয় ভুল করেছে, তুহাকে অবহেলা করেছে, কিন্তু তুহা, তার কি কোনো দোষ ছিল না? প্রথম থেকেই সে তুহার সাথে যা করেছে তার দ্বিগুণ তাকে ফেরত দিয়েছে মেয়েটা। আজ এসে তার উপর সব দোষ চাপিয়ে দিচ্ছে। তুহা কি একটিবারও তাকে বুঝতে চেয়েছে? একটিবারের জন্যও তো তাকে প্রশ্ন করেনি শৈবাল কি চায়। সবসময় নিজের জেদ, নিজের মর্জিতে চলে এসেছে। না জেনে না বুঝে কেবল দূরত্ব বাড়াতে চাইছে। শৈবালের ভেতরটা তেতো হয়ে ওঠে। বিষাদ ভরা নয়নে তুহাকে বলল, আমি না হয় ভুল করেছিলাম মিসেস, কিন্তু
একটিবারের জন্য কি তুমি আমার ভুল শুধরে দিতে এগিয়ে এসেছো? আমার পাশে বসে ভালোবেসে জানতে চেয়েছো কখনো কি হয়েছে আমার? সব দোষ দিন শেষে আমাদের ছেলেদের ঘাড়ে কেন আসে মিসেস? তুহা কিছুটা রাগ মিশ্রিত স্বরে জবাব দেয়। আপনারা ছেলেরা অতীত আঁকড়ে পড়ে থাকবেন, একসময় বিয়ে করবেন, তখন এসে বউয়ের উপর অতীতের শোধ তুলবেন। কানের কাছে সব মেয়েরা একরকম বলে বলে জব করবেন। কেন আমাদের মেয়েদের কি কোনো সম্মান নেই? শৈবাল হেরে যাওয়া সৈনিকের মতো বলল। উভয় যদি ইগোয়ালা হয় তাহলে সংসার কিভাবে টিকবে? এখানে সম্মানের কথা কেন আসছে তোহা? ভুলটা আমার ছিল, আমি নিজের ভুল স্বীকার করেছি। ছোটবেলা থেকে বেশিরভাগ মেয়েলি কেসগুলোতেই দেখি মেয়েরা নিজের স্বামীর থেকেও একটু ভালো অপশন যদি পায় তাহলে স্বামী সন্তান ফেলে চলে যায়। ব্যাপারটা আমার সামনে বেশ কয়েকবার ঘটার কারণে আমার চারদিকে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়। আমি ওসব ট্রমা থেকে নিজেকে বের করতে পারিনি। যখন নিজেকে সুযোগ দিব ভেবেছিলাম, ঠিক তখনই আরেকটা অঘটন ঘটে। সব মিলিয়ে আমার অবস্থা পাগল প্রায় ছিল। তার মাঝে আবার তোমার সাথে হঠাৎ বিয়ে। আমি তোমাকে কখনো কোনো কিছুতে জোর করব না। হয়তো এখনকার মতো সবসময় তোমার কাছে আসা হবে না। তুমি যা ভালো মনে করো তাই করো, আমি তোমাকে বাধা দিব না। শুধু এইটুকু বলবো, আমার সন্তানের থেকে আমাকে দূরে সরিয়ে রেখো না। আমি চলে যাব। শুধু কষ্ট একটাই, যাকে আমি ভালোবেসেছি সে আমাকে বুঝেনি, না বুঝে দূরে ঠেলে দিয়েছে। শেষের কথাগুলো জড়িয়ে আসে ভেজা কণ্ঠস্বর। তুহা থম মেরে বসে আছে, মাথায় ঘুরপাক খায় শৈবালের সব কথা। সে কি একটু বেশি বেশি করে ফেলেছে? শৈবাল কথা শেষ করে চোখের পানি লুকাতে ব্যস্ত হয়। উঠে যাওয়ার আগে তুহার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল। ভালো থেকো। আমার উপরের রাগ আমার সন্তানের উপর না দেখানোর অনুরোধ রইল। শৈবাল শাহরিয়ার তার মিসেসকে অনেক ভালোবাসে। কথা শেষ করে উঠে যেতে নেয় শৈবাল। ধরফরিয়ে উঠে তুহা, ছেলেটার কোমরের পাশের একাংশ টেনে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তুহাকে কাঁদতে দেখে হকচকিয়ে যায় শৈবাল। তাড়াতাড়ি আবার বসে পড়ে মেয়েটার পাশে। তার মাথায় হাত রাখতেই গলা জড়িয়ে ধরে তুহা, বুকে মুখ লুকিয়ে ইচ্ছে মতো কাঁদে। শৈবাল নিজের বাহু ডোরে আগলে নেয় অর্ধাঙ্গিনীকে। তুহা ব্যাকুল হয়ে কাঁদে, ফুপিয়ে কিছু একটা বলে, যদিও কথাটা শৈবাল অব্দি পৌঁছায় না। পুনরায় জিজ্ঞেস না করে সময় দেয় তুহাকে। মেয়েটা নিজেকে সামলাতে বেশ বেগ পোহাতে হয়। মিনিট 20 পরে শান্ত হয় তুহা, কিন্তু শৈবালকে ছেড়ে ওঠে না। দুই হাতে শক্ত করে কোমর জড়িয়ে রাখে। তুহাকে শান্ত হতে দেখে শৈবাল ফিসফিস করে শুধালো। এভাবে কাঁদে না মিসেস। আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। তারপরও তোমার চোখের জল নষ্ট করো না। শৈবালের কথা তুহা শুনে কি না জানা নেই। মেয়েটা শৈবালের বুক থেকে মাথা তুলে তার দিকে তাকায়, তারপর আবারও মুখ লুকায়। এক হাতে শৈবালের বুকের 3টা বোতাম খুলে ফেলে, তার সুপুরুষ হাজবেন্ডের বুকে এলোপাতাড়ি চুমু খায়। শৈবাল চোখ বন্ধ করে উন্মাদ তুহার প্রতিটা স্পর্শ অনুভব করে। রমণীর অবস্থা দেখে একদিকে ভালো লাগার আবেশে চোখ বন্ধ হয়ে আসে, অন্যদিকে আবার হাসিও পায়। এই এক অন্য তুহাকে দেখছে সে। তুহা কিছুটা শান্ত হয়ে লজ্জায় আবারও মুখ লুকায়। এই যাত্রায় হেসে ফেলে শৈবাল। তুহার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল। কিছু লাগবে মিসেস? তুহা কিছুটা নড়ে চড়ে মিনিট 2 পরে জবাব দেয়। আপনাকে লাগবে, আপনি যাবেন না। কেন যাব না? ফিসফিস করে আওড়ালো শৈবাল। তুহাকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে মিটিমিটি হাসতে হাসতে বলে। এখান থেকে যেতে বলছো? তোমার ফুপি আমাকে ঘর জামাই রাখবে নাকি? আপনার মতো পুরুষ থাকবে ঘর জামাই? এও বিশ্বাসযোগ্য? অবিশ্বাস্য নেত্র মেলে জবাব দেয় তুহা। শৈবাল হেসে তুহাকে তার বুক থেকে সরিয়ে সোজা করে বসায়। তুহার গাল 2 হাতের আঁচলে এঁটে বলল। তুমি কি আমার সাথে যাবে? তুহা ভেবে পায় না কি বলবে। মনের সাথে বিবেকের যুদ্ধ লাগে। একদিকে পড়ালেখা, অন্যদিকে শৈবাল। নিজের অসুস্থ শরীর নিয়ে পড়ালেখা করেছে সে, এখন ড্রপ দিবে। ভাবলেই তো কান্না পায়। তুহার মনের ভাবনা হয়তো বুঝতে পারে শৈবাল। মুখে ফু দিয়ে বলল। তোমার সব ধরনের সিদ্ধান্তে আমাকে পাশে পাবা। যদি এখানেই পড়ালেখা কন্টিনিউ করতে চাও তাও করতে পারো, আর যদি দেশে যেতে চাও তাহলেও আমি সবটা ম্যানেজ করে নিব। আমি এখন দেশে গেলে 1 বছর ড্রপ দিতে হবে না? তাছাড়া এত দ্রুত আপনিও বা যাবেন কিভাবে? আচ্ছা থাক, এদিকটা আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নিব। শৈবাল একটু থেমে আবারও বলল। শোনো মিসেস, জীবন হলো অলিখিত বোঝাপড়া। মেনে নিলে ভালো, নয়তো জীবন ছন্নছাড়া। আমি কি কোনো ভুল করেছি? আমি তোমার মন রাখতে মিথ্যেটা বলবো না। সত্যি যেটা
সেটা হলো তুমি সব কিছু না জেনে না বুঝে এখানে চলে এসে ভুল করছো। তোমার ঠান্ডা মাথায় আরেকটু ভাবা উচিত ছিল। বিয়ে প্রতিটা মেয়ের জীবনেই অনেক বড় একটা অংশ জুড়ে থাকে। আমি সবসময় এই জিনিসটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। এই বন্ধনের মাধ্যমে বাকি জীবন কাটে তাদের। সঠিক পুরুষ পেলে জীবন সার্থক। কিন্তু যার সাথে আমি বাকি জীবনটা কাটাবো সে যদি আমার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকায় বা আমাকে অবহেলা করে, তখন আমার কাছে কিরকম লাগবে? আমি অবহেলাটা নিতে পারি না। আহত হয় শৈবাল। সে কখনোই তোহাকে অবহেলা করেনি। যতবার কাছে টেনে নিয়েছে, ভালোবেসেই টেনেছে। নিজের ভালোবাসাটা অপ্রকাশিত রাখতে চেয়েছিল, কিন্তু সবার তো আর ম্যাজিক্যাল পাওয়ার নাই যে সবটা জাদু দিয়ে বুঝে নিবে। ভালোবাসা সবসময় অপ্রকাশিত রাখতে নেই, এটা ভেবেই একটা চরম শিক্ষা পেয়েছে সে। শৈবাল তোহার কথার পিঠে জবাব দেয়। তুমি আমার রয়ে যাও, আমি রেখে দিব। আগে পরে কি হয়েছে সব ভুলে যাও। যেদিন আমার আর ইচ্ছে করবে না তোমাকে ভালোবাসার, সেদিন বুঝে নিও আমি হয়তো এই পৃথিবীতে আর নেই। জাপানের কিয়োটো শহরের উপকণ্ঠে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট আরাশিয়ামা। আরাশিয়ামা বসন্তের চেরি ফুলের বিস্তৃত আর শরৎকালে রঙের ছোঁয়ায় অপরূপ রূপ নেয়। এখন যেহেতু শরৎকাল, তাই এই অনিন্দ্য সুন্দর দৃশ্যটি উপভোগ করতে শৈবাল তোহাকে নিয়ে এখানে চলে এসেছে। তাছাড়া জাপানিদের কিয়োটো এলাকাকে ঘিরে গড়ে উঠেছে জাপানের বিখ্যাত সাগানো বাঁশ বাগান, যা সাগানো ব্যাম্বো ফরেস্ট নামে পরিচিত। একে আরো আকর্ষণীয় করে তুলতে বাঁশঝাড়ের মাঝখান দিয়ে তৈরি করেছে পায়ে চলা পথ। শৈবাল তুহার হাত মুঠোয় পুরে সেই পথ দিয়ে এগিয়ে যায়। এদিকে তুহা তার জাপানে আসার অভিজ্ঞতা সহ এখানে ঘটে যাওয়া অনেক ঘটনাই শৈবালকে জানায়। শৈবাল এই ক্ষেত্রে খুব ভালো একজন শ্রোতার পরিচয় দেয়। রমণী শৈবালের হাত আরো শক্ত করে ধরে শুধালো, এই পথটা কত দূর, কি সুন্দর করে তৈরি করেছে ওরা। এই কারণেই হয়তো বলে জাপানিজরা আমাদের দেশ থেকে 50 বছর এগিয়ে। বাঁশবনের ভেতর দিয়ে বয়ে যাওয়া এই পথের দূরত্ব 500 মিটার। তেন রিউজি টেম্পল থেকে নোনোমিয়া শ্রাইন পর্যন্ত বিস্তৃত। এখানে আছে লেক আর ডজনে ডজনে রেস্টুরেন্ট, যেগুলোতে পাওয়া যায় চমৎকার সব জাপানি খাবার। পর্যটকদের আকর্ষণের মূলে থাকে এখানকার বাঁশের ঝোপ ঘেরা পায়ে চলা পথ। এই এলাকায় যে প্রজাতির বাঁশ জন্মায় তা পথটিকে ঘিরে তৈরি করেছে টানেল। দীর্ঘ বক্তব্য শেষ করে শ্বাস নেয় শৈবাল। তুহা পিট পিট করে শৈবালের দিকে অবাক হয়ে তাকায়, বেশ উৎসাহ নিয়ে জানায়, বাহ, আপনি তো দেখি অনেক কিছুই জানেন। এখানে আগে আসা হতো আপনার? এ যাত্রায় শৈবালের মুখটা ফ্যাকাশ হয়ে যায়। নিভু নিভু চোখে বলে, যখন সমুদ্র সুস্থ ছিল তখন আমরা সব জায়গায় চড়ে বেড়াতাম। এরপর এত বড় ঝড় এসেছে সামলাতে এখনো হিমশিম খেতে হচ্ছে আমাকে। কেন, কি হয়েছিল? শৈবাল কিছুটা অপ্রস্তুত হয়ে দীর্ঘশ্বাস ফেলে, অসহায় নেত্রে আওড়ালো, এই সময়টা তোমার আমার মিসেস আমার একান্তে না হয় এইটুকু সময় কাটাই। থমকে দাঁড়ায় তুহা। মন খারাপের রাজ্যে শৈবালকে দেখে খারাপ লাগে বেশ। তার কপালে উড়ে আসা চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আপনার আমার সময়গুলোতে মন খারাপেরা জায়গা পাবে না। আগে আপনি মনের কোণে লুকিয়ে রাখা কথাগুলো বলে মনটাকে হালকা করেন, তারপর না হয় সময়গুলো আমাদের নামে কিনে নিব। মুচকি হাসে শৈবাল। মেয়েটা কি নিদারুণ কথা বলতে শিখেছে। নিষ্ঠুর রানী থেকে কমল রানীতে পদার্পণ করেছে। মনের ভেতরটা প্রশান্তিতে ভরে যায়। শৈবাল জাপানে আসে আজ 13 দিন হলো। 2 দিন পরেই তার ফ্লাইট। এখন সে একাই যাবে। তুহা না হয় আরেকটু সময় এখানে থেকে নিজের পড়ালেখা শেষ করুক। এই 13 দিনে তারা জাপানের বিভিন্ন বিখ্যাত জায়গায় ঘুরেছে। শৈবালের সময়গুলো উজাড় করে দিয়েছে তার মিসেসের নামে। আজকে আবার ঘুরতে বের হয়েছে তারা। শৈবাল তুহাকে নিয়ে একটা ব্রেঞ্চে বসে। মেয়েটা এতদূর হেঁটে এসে হাঁপিয়ে পড়েছে, তবুও একটি বারের জন্য বলছে না তার খারাপ লাগছে বা কিছু। শৈবাল তুহার দিকে পানি এগিয়ে দিয়ে বলল, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার একটা কাজিন ছিল আবিদ নামের। ওর ফুটফুটে 2টা যমজ কন্যা ছিল। জানো তো মিসেস, যখন ওরা দুজন হাসতো তখন মনে হতো পুরো পৃথিবী যেন হাসে, এত আদরে ছিল ওরা দুজন। একদিন বিকেলে স্কুল থেকে ফিরে এসে শুনি আবিদের বউ তার 2 কন্যাকে গলা টিপে মেরে ফেলেছে, এরপর অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। এই জিনিসটা আমার ছোট্ট মনে বিরূপ প্রভাব ফেলে। আমি সহজে মেনে নিতে পারিনি বিষয়টাকে। তারপর কয়েক বছর পরে আবার একই ঘটনা ঘটে আমার সামনে। মা তার একমাত্র ছেলেকে রেখে পরকীয়ার পুরুষের সাথে পালিয়ে গিয়েছে। এরকম বেশ কয়েকটা ঘটনা অ্যাক্সিডেন্টলি আমার সামনে ঘটেছে। ব্যাপারগুলোকে তুমি কতটুকু স্বাভাবিক হিসেবে নিবা আমার জানা নেই,
কিন্তু এগুলোতে আমি প্রচুর ধাক্কা খাই। লম্বা শ্বাস টেনে আবার বলতে শুরু করে শৈবাল। আমরা বেশ কয়েকজন বন্ধু ছিলাম, তাদের মাঝে অন্যতম ছিল জিহাদ আর সমুদ্র। আমার জানের জিগার ছিল সমুদ্র। একসময় ছেলেটা প্রেমের সম্পর্কে জড়ায়, বেশ ভালোই কাটে তাদের সময়, দিনগুলো মন্দ ছিল না। আমরা বন্ধুরা মিলে হুটহাট ট্রিপে যেতাম, তখন সবে আমরা ইন্টার্নি শেষ করেছি। একদিন শুনি সমুদ্রের ব্রেকআপ হয়েছে, মেয়েটা তাকে ঠকিয়ে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। পাপিয়া মেয়েটার এমন কোনো ইচ্ছা ছিল না যেটা সমুদ্র পূরণ করেনি। বাপের টাকা ছিল আর গার্লফ্রেন্ডের পেছনে উড়াতো, আবার প্রচণ্ড ভালোবাসতো। ওর কাছ থেকে এইভাবে ধোকা মেনে নিতে পারেনি সমুদ্র, একঘেয়ে টাইপের হয়ে যায়। আমরা সবাই ছেলেটাকে অনেক বোঝানোর চেষ্টা করি, তার মন রাখতে ট্রিপে যাই বান্দরবন। এতটুকু বলতেই গলা ধরে আসে শৈবালের, কথাগুলো কণ্ঠনালীতে আটকে যায়। কোনো রকম নিজেকে শান্ত করে পুনরায় বলা শুরু করলো। বান্দরবন গিয়েছিলাম সমুদ্রের মন ভালো করতে, কিন্তু হিতে বিপরীত হলো ব্যাপারটা। আমি রাব্বি মিলে বের হয়েছি চারদিকটা ঘুরে দেখতে। সমুদ্রকে অনেক বলার পরেও ছেলেটা যেতে রাজি হয়নি। শেষে দিহান আর জিহাদকে ওর কাছে রেখে আমরা বের হয়েছিলাম। ঘণ্টাখানেক পরেই রিসোর্ট থেকে ফোন আসে, সমুদ্র সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে। আমরা রিসোর্ট থেকে বেশ দূরেই ছিলাম, সেখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। এদিকে জিহাদ ফোন করে কান্নাকাটি করতেছে, সে একা পারতেছে না ওকে নিয়ে হাসপাতালে যেতে। দিহান সহ বাকি যারা ছিল একজনও জিহাদকে সাহায্য করতে এগিয়ে আসেনি। রিসোর্টের একজনকে নিয়ে কোনো মতে হসপিটালে অ্যাডমিট করায় সমুদ্রকে। সেদিন আমি সাথে সাথে বন্ধুগুলোর আসল রূপ দেখেছিলাম, তড়িঘড়ি করে ছুটে গিয়েছিলাম হসপিটালে। তুহার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। শৈবালও থেমে নেই, নিঃশব্দ কাঁদে ছেলেটা। তাড়াতাড়ি চোখের পানি মুছে তুহাকে আগলে নেয় বুকের মাঝে। তুহা এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শৈবাল তার মাথায় হাত বুলিয়ে দেয়, মাথায় চুমু খায়। মিনিট সাতেক সময় নিয়ে তুহা স্থির হয়, হয়েই সবার আগে বলল, সমুদ্র ভাইয়া এখন কেমন আছে? সুস্থ আছে তো? সেদিন সমুদ্রকে হসপিটালাইজড করার পর অল্পের জন্য বেঁচে যায় ছেলেটা। ডাক্তার জানায় তাকে যেন সবসময় হাসি খুশি রাখি। এক ধরনের ট্রমার ভেতর দিয়ে যায় সমুদ্র, কিন্তু আমি জিহাদ মিলে হাজার চেষ্টা করেও 1 মিনিটের জন্য ছেলেটাকে হাসাতে পারিনি। সমুদ্রের বাবা মা সহ পুরো পরিবার তখন আমেরিকাতে ছিল, তাদের সাহায্য নিব যে সেই উপায়ও ছিল না। আমি দিক বিদিক হারিয়ে ফেলি, কোথা থেকে কি করব বুঝে উঠতে পারি নাই। ওই অ্যাক্সিডেন্টের 2 মাস পরেই সমুদ্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। যেদিন ডাক্তার আমাকে এই কথাটা নিশ্চিত করেছিল, বিশ্বাস করো মিসেস, সেদিন আমার নিজের কাছে নিজেকে এত পরিমাণে অসহায় লেগেছিল, বন্ধ রুমের মাঝে চিৎকার করে কেঁদেছিলাম আমি আর জিহাদ। তুহা অবাক হয়ে শৈবালের কথা শুনে। শৈবালের ছোট্টবেলা থেকে এখন অবধি সময়গুলো নিজের মাঝে রিয়ালাইজ করে ছেলেটা এতটা মানসিক চাপ সহ্য করে কিভাবে স্বাভাবিক জীবনযাপন করেছিল। তুহা শৈবালের গলা জড়িয়ে ধরে মৃত স্বরে আওড়ালো, এখন উনি কেমন আছে? আপনি কি তাদের সাথে দেখা করেন? কথায় আছে না, প্রেম মানুষকে অন্ধ করে, আবার প্রেম মানুষকে পাগলও করে। সমুদ্রের ক্ষেত্রেও তাই হয়েছিল। গত 9 মাস যাবৎ তার চিকিৎসা চলছে, এখনো কোনো উন্নতির লক্ষণ পাইনি। আমি ওর সামনে যেতে পারি না, গেলেই সামনে যা পাই তাই দিয়ে আঘাত করে, নিজের মতো প্রলাপ বকে, পিটপিট করে আমার দিকে তাকিয়ে থাকে, তারপর না চিনে আঘাত করে বসে। এই দেখো আমার কপালে এখনো ওর দেয়া আঘাতের চিহ্ন লেপ্টে আছে। হেমন্তকালের মেঘলা আকাশ, চারদিকে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। গাছের পাতাগুলো খসে পড়তে শুরু করেছে। শীত যেন প্রকৃতিকে শূন্য করে দেয়। চারদিকে মানুষে গিজগিজ করছে। এয়ারপোর্টের পাশাপাশি দাঁড়িয়ে আছে শৈবাল তুহা। আজ শৈবালের ফ্লাইট। তুহা চোখের পানি লুকাতে ব্যর্থ হয়। সময়গুলো কত তাড়াতাড়ি কেটে যায়। শুধুমাত্র তুহাকে সময় দিবে বলে শৈবাল আগেরবার টিকিট ক্যান্সেল করে দেয়। 1 মাস থাকে রমণীর কাছে, কিন্তু এইভাবে কতদিন চলবে? নিজের কর্মক্ষেত্রেও তো তাকে ফিরতে হবে। ওইদিকে আবার সমুদ্রের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। চারদিক সামলাতে গিয়ে দিশেহারা হয় ছেলেটা। তারপরও তুহাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেছে। শৈবাল তুহার দিকে তাকায়, মেয়েটার মনের অনুভূতি বোঝার চেষ্টা করে। তাকে এইভাবে তাকাতে দেখে রমণী হুট করে জড়িয়ে ধরে তাকে, ফুপিয়ে কেঁদে ওঠে। শৈবালের মনে হয় তার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। মেয়েটার কান্না নিতে পারে না। সান্ত্বনা দিতে 2 হাত তুলে নিজেও জড়িয়ে ধরে, ফিসফিস করে শুধায়, আমি খুব দ্রুত চলে আসব। এভাবে কাঁদে না মিসেস, আমাদের যোগাযোগ তো হবেই। তোমার যখন ইচ্ছা তখন আমাকে ভিডিও করে দিতে পারো।
তুহা নাক টেনে বলল। শুধু আমার আপনাকে দেখতে ইচ্ছা হবে, আপনার আমাকে দেখতে ইচ্ছে করবে না? মৃদু হাসে শৈবাল। তার মন যদি এই রমণী পড়তে পারত তাহলে তো মনে হয় বুক পিঞ্জিরাতে বদ্ধ করে রাখতো তাকে। এই রমণীকে কিভাবে বুঝাবে কতটা কষ্ট নিয়ে সে এই দেশ ছেড়ে চলে যাচ্ছে? তুহা মাথা হালকা উঁচু করে শৈবালের দিকে তাকায়। পরপর তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অভিমানী চোখে নিজের ভারী পেটে তাকিয়ে বলল, দেখেছিস বাবা, তোর বাবা আমাকে ছেড়ে চলে যায়, তুই তাকে যেতে দিতে চাস? তুহার পাগলামি দেখে শৈবালের এতটা খারাপ লাগে যে কোনো সময় কেঁদে ফেলতে পারে ছেলেটা। চোখের পানি আটকাতে নিচের ঠোঁট কামড়ে ধরে। তুহাকে বেশ কোমল গলায় বলল, কে কাকে ছেড়ে যায় সেটা আমার প্রিন্সেস ভালো করেই জানে। আপনাকে এত ঘটা করে মিথ্যা বোঝাতে হবে না। তুহা বিস্মিত চোখে শৈবালের দিকে তাকায়। এই ছেলে সারা জীবন তাকে খোঁটা দিবে নাকি? ইনোসেন্ট ফেস করে বলল, আপনি এই ব্যাপারটা নিয়ে আমাকে আর কোনোদিন খোঁচা দিবেন? যতদিন কথাটা আমার মনে পড়বে ঠিক ততদিন। অসহায় চোখে তাকিয়ে থাকে তুহা। নিজের উপরে রাগ হয় খানিকটা। কেন সবকিছু না জেনে বুঝে এত দূরে চলে এসেছে? শৈবাল তুহাকে তাড়া দিয়ে বিদায় নেয়। যাওয়ার সময় কপালে ভালোবাসার পর রেখে দেয়। অদূরেই দাঁড়িয়ে থাকা দিশাকে হাত নেড়ে বিদায় জানিয়ে তুহার কাছে আসতে বলে। তুহা শৈবালের যাওয়ার পানে তাকিয়ে থাকে যতক্ষণ তাকে দেখা যায়। সমুদ্রের পাশে একটা চেয়ারে বসে আছে শৈবাল। ছেলেটার নিস্তেজ শরীর হাসপাতালের বেডে পড়ে আছে। একটু আগেই শৈবালকে ফোন করা হয়েছে। সমুদ্র নাকি কোনো কারণে অনেক বেশি ডেসপারেট হয়ে গিয়েছে। অতিরিক্ত পাগলামি শুরু করে দিয়েছে। তাকে কেউ সামলাতে পারছে না। অগত্যই শৈবালকে আসতে হয়েছে। তারপর ইনজেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ছেলেটার মায়া ভরা মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শৈবাল। স্টুডেন্ট লাইফে কত মেয়ে যে সমুদ্রের জন্য পাগল ছিল বলার বাহিরে। অথচ ছেলেটা এক নারীতে আসক্ত ছিল। পাপিয়া ছাড়া কিছু বুঝতো না। সমুদ্র সব সময় শান্তপ্রিয় ছিল। বন্ধুদের সাথে যেটুকু সময় কাটাতো বেশিরভাগ সময় পাপিয়াকে নিয়েই কথা বলতো। অথচ শেষ পর্যন্ত কি হলো? এমন নয় যে সমুদ্র দেখতে খারাপ। তাদের বন্ধুদের মাঝে সবচাইতে সুদর্শন পুরুষ হলো সমুদ্র। আর এখন দাড়ি বড় হয়ে গিয়েছে, চোখের নিচে কালচে রং ধারণ করেছে, ঠোঁটে কালো রঙের আবরণ পড়ে গিয়েছে। তাও এসব তার সৌন্দর্যে বিন্দুমাত্র ভাটা ফেলতে পারেনি। যে কোনো মানুষ দেখলেই তার মায়া লাগবে ছেলেটার জন্য। শৈবাল সমুদ্রের মাথায় হাত রেখে চুলগুলো এলোমেলো করে দেয়। জেগে থাকলে তো ছেলেটার থেকে 10 হাত দূরত্ব বজায় রেখে চলতে হয়। শৈবাল শুধু মনে মনে ভাবে, সমুদ্রের জন্য কি এমন কোনো মেয়ের জন্ম হয়নি যে তাকে ভালোবেসে যত্ন করে কাছে টেনে নিবে? ছেলেটা কি কখনো সুস্থ হবে না? কেন সে বারবার ব্যর্থ হয়? সমুদ্রের পরিবারকে এখনো অবধি কিছু জানানো হয়নি। কখন জানাবে? শৈবাল সমুদ্রকে রেখে উঠে দাঁড়ায়। ডাক্তারের সাথে দু একটা বাক্য বিনিময় করে সেখান থেকে বের হয়ে যায়। প্রিয়কে কলেজ থেকে পিক করার জন্য বের হয়। কলেজ প্রাঙ্গণে শৈবাল উপস্থিত হতেই স্তব্ধ হয়ে যায়। প্রিয়কে 2টা ছেলে আর 2টা মেয়ে মিলে হেনস্থা করছে। মেয়েটার মাথা ফেটে রক্ত বের হয়। 2জন মেয়ে 2 দিক থেকে তার 2 হাত ধরে রাখছে। একটা ছেলে এতক্ষণ এলোপাতাড়ি প্রিয়কে দেওয়ালের সাথে বাড়ি মেরেছে। ফলস্বরূপ মেয়েটার মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে। ঘটনা আগা মাথা না বুঝেই শৈবাল দৌড়ে যায় বোনের কাছে। মেয়ে 2জন শৈবালকে এগিয়ে আসতে দেখে প্রিয়র 2 হাত ছেড়ে দেয়। মেয়েটা নেতিয়ে নিচে পড়ে যায়। শৈবাল আগে প্রিয়কে আঁকড়ে নেয়। ততক্ষণে 4জন সেখান থেকে পালিয়ে গিয়েছে। প্রিয় নিবু নিবু চোখে ভাইয়ের দিকে একবার তাকায়। আধো আধো স্বরে বলল, ভাইয়া, সমুদ্র ভাইয়ের অ্যাক্সিডেন্টের পেছনে রিয়াদের হাত আছে। আমি জেনে যাওয়াতে তারা আমার উপরে হামলা করে। আধো আধো স্বরে বলা প্রিয়র সম্পূর্ণ কথা শৈবালের কর্ণগোচর হয় না। সে প্রিয়কে উঠিয়ে কোনো মতে রুমাল দিয়ে মাথা বেঁধে দেয়। কলেজ অনেক আগে ছুটি হওয়াতে আশেপাশে তেমন কেউ নাই। শৈবাল বোনের কপালে রক্ত মুছে দিতে দিতে বলল, গভীরভাবে আঘাত লাগছে প্রিয়, দেখি উঠে দাঁড়াতে পারবি? প্রিয় মাথা নেড়ে হ্যাঁ বলে। পুনরায় মুখ নেড়ে কিছু বলতে গেলে শৈবাল বাধা দিলে বলল, এখন কিছু বলতে হবে না, চলো আগে বাসায় যাই। শৈবাল প্রিয়কে নিয়ে উঠে দাঁড়াতেই ফোন বেজে ওঠে। ফোন বের করলে নজরে আসে মেসেজ দিয়ে সেভ করা নাম্বারটা। শৈবাল এক হাতে প্রিয়কে ধরে অন্য হাতে ফোন রিসিভ করে কানে দেয়। ওই পাশ থেকে কোনো কথা ভেসে আসে না। অভিমানী মেয়ের মুখটা সামনে ভাসে। গত 2 দিন অতিরিক্ত ব্যস্ত ছিল কারণে খুব বেশি কথা হয়নি। ফোন করে কেবল কেমন আছে, কি করছে এসব ব্যাপার জিজ্ঞেস করে ফোন কেটে দিয়েছিল। এ কারণে অভিমানী কন্যার অভিমান সে বুঝে। ফোন কানে নিয়ে কোনো মতে বলল, মিসেস, আমি একটু ব্যস্ত আছি, প্রিয় অসুস্থ, বাড়িতে গিয়ে তোমাকে ফোন করব। তুহাকে প্রতিউত্তর করার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় শৈবাল। কারণ এই মেয়ে এখন হাজারটা প্রশ্ন করবে প্রিয়র কি হয়েছে জানতে চেয়ে। তার চাইতে ভালো ধীরে সুস্থে বাড়িতে গিয়ে বলবে
শৈবাল প্রিয়কে নিয়ে গাড়িতে বসে। ড্রাইভ করতে করতে আর চোখে বোনের দিকে তাকিয়ে আওড়ালো। ছেলেগুলো কারা? তোর উপর অ্যাটাক করছে কেন? মন খারাপ হয়ে যায় প্রিয়র। ভাইয়া সবকিছু জানলে তার স্বাধীনতার 12টা বাজবে। পণ্ডিতি করে আগে আগে কাজ করতে গিয়েছে, এত রিস্ক নিয়েছে জানলে নিশ্চিত কবর দিবে। তাই সে আমতা আমতা করে বলল, আসলে বা- ভাইয়া, সমুদ্র ভাইয়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা পরিকল্পিত ছিল। কেউ ইচ্ছে করে তার অ্যাক্সিডেন্ট করাইছে। এই কথাটা আমি জানার পর রিয়াদ নামের ছেলেটা তার বন্ধুদের নিয়ে আমার উপর আক্রমণ করে। সমুদ্রদের বাড়িতে এসেছে শৈবাল। ড্রয়িং রুমে বসে আছে সমুদ্রের ভাই ওয়াসিম সম্রাটের সাথে। নাতাশা মেয়েটা তাদের জন্য নাস্তা নিয়ে আসে। সম্রাট নাস্তা এগিয়ে দেয় শৈবালের দিকে, চোখ দিয়ে ইশারা করে বসতে বলে প্রিয়তমা স্ত্রীকে। নাতাশা পাশে বসতে বসতে নীরব শৈবালের দিকে তাকিয়ে শুধায়, ভাইয়া, এতদিন পর হঠাৎ সমুদ্র ভাইয়ের খোঁজ পেলেন কোনো? অপ্রস্তুত হয় ছেলেটা, মনে মনে কথা গুছিয়ে নেয়। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ইতস্তত ভঙ্গিতে সম্রাটকে বলল, সমুদ্র আমার কাছেই ছিল এতদিন ভাইয়া। আমরা বান্দরবন যাওয়ার পরে সেখানে সমুদ্র সুইসাইড অ্যাটেম্প্ট নেয়। তার কিছু মাস পরেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সম্রাট নাতাশা দুইজনে স্তব্ধ হয়ে কথা শুনে শৈবালের। ছোট ভাইয়ের মতো দেবরের এমন অবস্থা শুনে কেঁদে ফেলে নাতাশা। সম্রাট কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলে। ওর আদরের ভাই পাগল হয়ে গিয়েছে, কথাটা শুনে ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। শৈবাল নিচের দিকে তাকিয়ে থাকে। ওদের রিয়াকশন জানা ছিল ওর। বাকি আর কিছু বলার সাহস হয় না। সম্রাট নিজেই নীরবতা ভেঙে বলল, আমি যতদূর জানি সমুদ্রের সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল, তার সাথে ব্রেকআপ হয়েছে এটা শুনেছি, কিন্তু আমার ভাই এত দুর্বল না যে একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেবে। শৈবাল জানে সমুদ্র ওর ভাইয়ের সাথে অনেক কিছু শেয়ার করে, কাজেই এটা যে ওকে বলবে এ কথা আগেই জানা ওর। তাই কিছুটা ভেবে বলল, ব্যাপারটা আমাকেও ভাবাই ভাইয়া। আমি তখনই খবর নিয়েছিলাম কিন্তু জুৎসই কোনো জবাব পাইনি। তাছাড়া কিছুদিন আগে প্রিয়র ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, সেদিন ও আমাকে জানায় সমুদ্রের ব্যাপারটা নাকি সুইসাইড অ্যাটেম্প্ট ছিল না, কেউ ইচ্ছে করে এমনটা করেছে। তারপর আমি আরও ভালো করে যাচাই বাছাই করেছি। নাতাশা সম্রাট দুজনেই ভাবনায় পড়ে যায়। তাদের এমন কোনো শত্রু নাই যারা ওর ভাইকে মেরে ফেলতে চাইবে। ছেলেটা প্রশ্নবোধক চাহনিতে শৈবালের দিকে তাকায়। শৈবাল নির্লিপ্তভাবে আওড়ালো, আপনি টেনশন করবেন না, ব্যাপারটা আমি দেখে নিব। আমি ইতিমধ্যে অনেক কিছুই জেনেছি, শুধু ওদের মুখোশ টেনে খুলে ফেলার অপেক্ষা। আপনি কেবল ওর দায়িত্ব নেন। কিছুদিন পর আমার বউয়ের ডেলিভারি, আমাকে একটু জাপান যেতে হবে। ওখান থেকে ফিরে এসে বাকিটা দেখব। ততদিন ওকে একটু দেখে রাখবেন। চিকিৎসাধীন অবস্থাতে আছে এখনো। আমি তোমাকে যতদূর ভরসা করি শৈবাল, এতদিন ওকে দেখে রেখেছো, এখন না হয় আমরা দায়িত্ব নিলাম। তুমি নিশ্চিত ঘুরে ফিরে আসো। বিয়ে করেছো, কোনোদিন জানলে না তো? এই তো বছর হয়ে গেল, হঠাৎ করে সব কিছু হলো। আর সমুদ্রের এই অবস্থার কারণে অনুষ্ঠান করা হয়নি, তেমন কেউ উপস্থিত ছিল না বিয়েতে। শৈবাল আরো কিছুক্ষণ গল্প গুজব করে সম্রাট নাতাশার সাথে। সমুদ্রের বাবা আর মা এখনো বিদেশের মাটিতে পড়ে আছে। শৈবাল খুব করে না করেছে যেন তাদেরকে কিছু জানানো না হয়, অনেক বেশি চিন্তা করবে। এছাড়া সমুদ্রের সকল ঔষধ সহ যাবতীয় সবকিছু গুছিয়ে দিয়েছে শৈবাল। রাত তখন 11টা বাজে। শৈবাল ওদেরকে সব বুঝিয়ে বের হতে হতে এতক্ষণ হলো। নির্জন রাস্তায় গাড়ি চালায়, চারিদিকে জনমানব শূন্য, কারো দেখা পাওয়া ভার। হঠাৎ হঠাৎ দু একটা গাড়িকে সাহা সাহা করে চলে যেতে দেখা যায়। আকস্মিক তুহাকে প্রচণ্ড মনে পড়ায় এক হাতে ড্রাইভিং করে অন্য হাতে ভিডিও কল দেয় বউকে। স্ক্রিনে ভেসে ওঠে তুহার অভিমানী মুখখানা। মৃদু হাসে শৈবাল, নিজেই প্রথমে কথা শুরু করে, কেমন আছো বউ পাখি? যেমন রেখে গিয়েছিলেন। রেগে আছো? রাগ করার জন্য মানুষটা নিজের হওয়া চাই। এভাবে বলে না মিসেস, বুকে লাগে। ফোন করেছেন কেন? আপনার বউ বাচ্চা বুঝি চাই? নিজের পেশাকে বিয়ে করে নেন। হাসে শৈবাল। এখন তুহা তার সামনে বসে থাকলে টপাটপ 2-3টা চুমু খেয়ে ফেলতো। কিন্তু হায়, রমণী যে হাজার মাইল দূরে অভিমান করে বসে আছে। ইনোসেন্ট ফেস করে বলল, অনেক ভেজালে ছিলাম মিসেস, আজকে নিজেকে একটু মুক্ত লাগছে। সমুদ্রকে তার পরিবারের কাছে দিয়ে এসেছি, এখন তোমার কাছে এসেও শান্তি পাবো। তারপর তুমি, আমি আর সে। কথাটা বলতে বলতে ডান চোখে টিপ দেয় শৈবাল। লজ্জায় লাল হয়ে ওঠে তুহার মুখ। শৈবাল এক মনে তাকিয়ে আছে, কি আদুরে লাগছে মেয়েটাকে। ইস, ও এত দূরে কেন? তুহা নিজের অভিমানী গলা ছেড়ে এবার স্বাভাবিকভাবে কথা বলা শুরু করে। নিজের চঞ্চল সত্তায় ফিরে আসে। নিত্য দিনকার কথা জানায়। হুটহাট বেবির নড়াচড়া অনুভব করার অনুভূতি শেয়ার করে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে কেমন সবটা বলতে থাকে। প্রথম মা হওয়ার অনুভূতি, এ যেন স্বর্গীয় স্বাদ।
শৈবাল হঠাৎ অন্যরকম ডেকে ওঠে। শুনো মিসেস। কথার মাঝে বাধা পেয়ে থেমে যায় তুহা। শৈবালের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। ছেলেটা হঠাৎ কেমন করে জানি বলে ওঠে। ভালোবাসি মিসেস। আমার এক জনম যেন আমার বউ পাখি আর আমার প্রিন্সেসকে দেখে কেটে যায়। তুমিহীন একটা দিনও কাটাতে চাই না আমি। এ যেন মরণ ব্যথা। তোমাকে নিয়ে আমার বাকি পথ চলা। তোমার সব পরিস্থিতিতে আমাকে পাশে পাবে। তারপর কৌতুক করে গেয়ে উঠল। ও হে কি করিলে বলো পাইব তোমারে। অজানা অনুভূতিতে দোল খায় তুহা। বছর হতে চলল তাদের বিয়ের, অথচ ছেলেটা আজকেই প্রথম এই শব্দটা বলেছে। তুহা তৃপ্ত চোখে ওর দিকে তাকিয়ে বলল, আমিও আপনাকে অনেক ভালোবাসি বাবুর আব্বু। আমরা দুজন আপনার পথ চেয়ে বসে আছি, জলদি চলে আসেন। আর অপেক্ষার প্রহর গুনতে হবে না জান, আমাকে পেয়ে যাবা। এখন রাখি কেমন? কথা শেষ করে মোবাইল রাখে শৈবাল। অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করে তাকে একটা বড় ট্রাক ফলো করে। সমুদ্রের ব্যাপারে অনেক অজানা তথ্য সে পেয়েছে। এগুলো ধামাচাপা দিতে আসেনি তো ওরা? এমন প্রশ্ন মনে উদয় হতেই গাড়ির স্পিড বাড়িয়ে দেয় শৈবাল। ওর ধারণা ঠিক করে ট্রাকটাও সমান তালে তার দিকে ধেয়ে আসে। মিনিটের মাঝে বিকট শব্দ হয়। শৈবালের সমস্ত শরীর ঝাঁকি দিয়ে ওঠে, নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। নিভু নিভু চোখটা কিঞ্চিৎ খুলতে চায়, কিন্তু সেই শক্তি হয়ে ওঠে না। বাম হাত নড়ে উঠে ছেলেটার। ফিস ফিস করে শুধালো, তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি মিসেস, মাফ করে দিও। শীতের আবছা অন্ধকারে তুহা জানালার পানে এক মনে তাকিয়ে থাকে। আজকে তার পরীক্ষা শেষ হয়েছে। একবার ভেবেছিল শৈবালকে কিছু না জানিয়ে দেশে চলে যাবে ও, কিন্তু কেন জানি সাহস হয়ে ওঠেনি। ডেলিভারির মাত্র আর 1 সপ্তাহ আছে। এখন এইরকম রিস্ক নিতে সে রাজি না। এদিকে শৈবালের কোনো খোঁজ নাই। আফসানা বেগম আর প্রিয় এসেছে এখানে, কিন্তু যার আসার কথা তার কোনো খোঁজ নেই। শৈবালের বাবা বিভিন্ন কাজে বেশ কয়েকবার জাপানে আসা হয়। তার ব্যবসাও আছে এখানে। সেখানকার বাসাতে আছে তুহা, প্রিয়রা। তুহাকে ভিতরে ভিতরে ভয়ে আঁকড়ে ধরেছে। এদিকে আবার ছেলেটার খোঁজ নেই। তার ডেলিভারির সময় যদি ছেলেটা পাশে না থাকে, তাহলে সে এটা কখনো মেনে নিতে পারবে না। সেদিন শৈবাল বলেছিল জলদি চলে আসবে। তার জলদি আসা কোন দিন হবে কে জানে। অপেক্ষারত রমণী বন্ধ ফোনে আবারও কল লাগায়, যদি কল রিসিভ করে সেই আশায়। কিন্তু সে আশা ঘুরে বালে। সব সময়ের মতো এবারও ওপাশ থেকে ইংরেজিতে ভেসে আসে, আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা যাচ্ছে না। দয়া করে আবার চেষ্টা করুন। কাকডাকা ভোরে জেগে উঠেছে তোহা। চারদিকে দিনের আলো ফুটতে শুরু করেছে কেবল। রাতে ভালো ঘুম হয়নি। নিষ্ঠুর পুরুষের জন্য অপেক্ষা করতে করতে কখন জানি ঘুমিয়ে পড়েছে। মেয়েটা সবেমাত্র ঘুম থেকে উঠেছে। এখনো ঘুম ঘুম ভাব কাটেনি। তার আগেই মাথা ঘুরে ওঠে। পেটে প্রচণ্ড পরিমাণে পেইন হয়। আকস্মিক এমন হওয়াতে বেশ ঘাবড়ে যায় রমণী। কোনো মতে বেডে বসে দুর্বল সুরে প্রিয়কে ডাক দেয়। মেয়েটা তার সাথে ঘুমায়, কখন কি বিপদ হয় ভেবে। 2-3 বার ডাক দিতেই প্রিয় উঠে বসে। ততক্ষণে তুহা নিজের শরীরের ভার ছেড়ে দিয়েছে। চোখে পানির কণা জমতে শুরু করেছে। আফসোস হচ্ছে এই মুহূর্তটাতে তার সবচাইতে প্রিয় মানুষটা তার পাশে নেই। তুহার অবস্থা দেখে বেশ ভয় পায় প্রিয়। তড়িঘড়ি করে ফোন করে বসে আফসানা বেগমকে। আফসানা বেগম আর শৈবালের বাবা দুজনে মিলে তুহাকে হাসপাতালে নিয়ে যায়। গাড়িতে ওঠার সময় রমণী কেবল একটা কথা বারংবার বলে, মামুনি, তোমার ছেলে আমার কাছে আসেনি। আমি তাকে শেষ দেখাও দেখব না। আমার ভাগ্য এত খারাপ কেন? আমি শৈবাল শাহরিয়ারের কাছে যেতে চাই। এনে দাও না তোমার ছেলেকে। ও মামুনি, দাও না। আফসানা বেগম নীরবে কেঁদে ফেলে। ছেলের চিন্তায় তিনি নিজেও অস্থির। এদিকে আবার মেয়েটার এই অবস্থা। আফসানা বেগম তুহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শুধায়, চিন্তা করিস না মা, তোর কিচ্ছু হবে না। শৈবাল খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এত সব কথা তুহার মাঝে কোনো প্রভাব ফেলে না। মেয়েটা এক নাগারে বলে যায়, কোথায় আপনি শৈবাল? কেন আসেন না? আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি বলেছিলেন না আপনার প্রিন্সেসকে সবার প্রথমে আপনি কোলে নেবেন। আসেন না কেন? উই মিসড ইউ শৈবাল। সারা রামতা জুড়ে তুহা বিলাপ করে গিয়েছে। প্রিয় আফসানা বেগম দুজনেই ওর সাথে সমান তালে কেঁদেছে। শৈবালের বাবা একটু পর পর ওদেরকে ধমক দিয়ে থামায়, সাথে তুহাকে দু একটা উপদেশ দেয়। তুহাকে যখন ওটিতে ঢোকানো হয় তার ঠিক 2 মিনিট আগে শৈবাল ছুটে আসে। এই শীতের মাঝেও ছেলেটার কপালে ঘামের কণাগুলো মুক্তোর মতো চকচক করে। ওর কপালে হাতে ব্যান্ডেজ উকি দেয়। রমণী ব্যাকুল হয়ে দেখে শৈবালকে। ছেলেটা ফ্লোরে বসে পড়ে। তুহার এক হাত আঁকড়ে ধরে কপালে গালে ঠোঁটে এলোপাতাড়ি চুমু খেতে থাকে। ঠোঁট এলিয়ে কেঁদে ফেলে রমণী। শৈবালের কপালে ছুঁয়ে দিয়ে বলল,
আমি ভেবেছিলাম আপনাকে হয়তো আর কখনো দেখা হবে না। আল্লাহর কাছে একটা দোয়াই করেছি, আমি যেন আমার হাজবেন্ডকে শেষবারের জন্য হলেও দেখি। আমাকে মাফ করে দিবেন আপনি। আপনার সাথে অনেক অন্যায় করেছি আমি। শৈবাল নিজেকে শান্ত রাখে। ভেতরে ভেতরে সে অর্ধেক গুড়িয়ে গিয়েছে। ডেলিভারি ডেটের 2 দিন আগেই তোহার পেইন উঠেছে। ভয় পেয়ে যায় শৈবাল। তোহাকে আশ্বাস দিয়ে বলল, তুমি আমাকে এভাবে একা করে চলে যেতে পারো না মিসেস। এ হয় না। তুমি ভয় পেও না, আমার মিসেসের কিছু হবে না। আমার শৈবাল শাহরিয়ার সবসময় তোমার পাশে আছে। বলেছি না, আমার ভালোবাসা এভাবে হেরে যাবে না। শৈবালকে কথা শেষ করতে দেয় না। ওদিকে ডাক্তাররা তাড়া দেয়। শৈবাল তোহাকে ছেড়ে উঠে দাঁড়ায়। একজন নার্স এগিয়ে এসে ওকে ভিতরে নিয়ে যায়। ওটির দৌড় বন্ধ হবার আগে রমণীর সিক্ত কণ্ঠস্বর ভেসে আসে। শৈবাল, আপনার মিসেস আপনাকে অনেক ভালোবাসে। টপ করে নিচে বসে পড়ে শৈবাল। চোখ দিয়ে টপাটপ জল গড়ায়। বিড় করে শুধোয়, বেবির বাবাও তোমাকে অনেক ভালোবাসে মিসেস। এতটা ভালোবাসে যে তোমার বিকল্প খুঁজে পায় না। তোমাকে ততটা ভালোবাসে যতটা বাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছে মরে যায়। লাভ ইউ মিসেস। শৈবালের বাবা ছেলের দিকে এগিয়ে আসে। ওর মাথায় সান্ত্বনার হাত রাখে। এতে যেন ছেলেটা আরো আহ্লাদি হয়ে ওঠে। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। ওর বাবা ছেলের পিঠ চাপড়ে বলল, কেঁদে লাভ নাই, আল্লাহর কাছে দোয়া কর যেন সব ঠিকঠাক হয়। তুমি আঘাত পেয়েছো কিভাবে? আঘাতের কথা শুনে 4 দিন আগের ঘটনা মনে পড়ে যায় শৈবালের। কি নৃশংস ওরা! চোখ বুজে জোরে নিঃশ্বাস ফেলে শৈবাল। বাবাকে কোনো জবাব না দিয়ে নিজে উঠে দাঁড়ায়। অজু করে আবার ফিরে আসে। প্রিয়কে বলল, আমি সামনেই আছি, ফোন করবি। প্রিয় মাথা নেড়ে সায় যায় নাই। একটা ভালো জায়গা খুঁজে সেখানে নামাজে দাঁড়িয়ে যায়। সবকিছু যেন সঠিকভাবে হয় এই আশাতে। 4 দিন আগের ঘটনা। শৈবাল যখন শিওর হয় ট্রাকটা ওকে লক্ষ্য করে এগিয়ে আসে, তখন লাস্ট মুহূর্তে গাড়ি থেকে লাফ দেয়। কংক্রিটের বুকে আছড়ে পড়ে। মাথায় অনেক বড় আঘাত লাগে। নিজের গাড়ি ব্লাস্ট হতে দেখে গড়িয়ে রাস্তা ছেড়ে পাশের ঝোপঝাড়ে চলে যায়। কিন্তু মাথায় আঘাত লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যার ফলে জ্ঞান হারায় শৈবাল। তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় জিহাদ। শৈবাল তখন তোহার ফোন কেটে আগে জিহাদকে ছোট্ট একটা মেসেজ করে নিজের লোকেশন শেয়ার করে দেয়। ওইদিকে গাড়ি ব্লাস্ট হওয়াতে ওরা ভেবে নেয় গাড়িতে পুড়ে মরে গিয়েছে শৈবাল। শৈবালের জ্ঞান ফিরে ঘন্টা 2 পরে। জিহাদ তার মাথার পাশে বসেছিল। তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সমুদ্র ঠিক আছে? হ্যাঁ, সম্রাট ভাইকে দেখে বেশি পাগলামি করছে। ভাই নিজেও ভয় পেয়েছে। এ কারণে আমি যাওয়াতে অল্প কথার মাঝে ওকে দিয়ে দিয়েছে। চোখ মুখ লাল হয়ে আসে শৈবালের। নিজের ক্রোধ সামলাতে পারে না। সম্রাটকে 2-3টা গালি দিয়ে বলল, ওই মাদারবোর্ড নিজের ভাইয়ের হাত কেটে শেষাকে সুইসাইড অ্যাটেম্প বলে চালিয়ে দিয়েছে। শেষমেশ আমার উপর অ্যাটাক করেছে। কুত্তার বাচ্চার এমনি এমনি ছেড়ে দিব না আমি। জিহাদ কিছু বলতে পারে না। সেদিন বান্দরবনে সম্রাট গিয়েছিল সমুদ্রের ডিপ্রেশনকে কাজে লাগিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করে। সমুদ্র আপন ভাইয়ের বেইমানি নিতে পারে না। আপন মানুষগুলোর 2 রকম বেইমানি নিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শৈবাল সম্রাটের কাছে সমুদ্রকে দিয়ে এসেছে শিওর হওয়ার জন্য, এবং কি নিজের উপরেও রিস্ক নিয়েছে। এর বিনিময়ে নিজের জীবনেও চলে যেতে পারত। সবকিছুর বিনিময়ে এখন আসল সত্য সামনে এসেছে। সম্রাট সমুদ্র আর শৈবালের উপর অ্যাটাক করার অভিযোগে 14 বছরের জেল হয়। সাথে তাকে রাব্বি ছেলেটা ওকে সাহায্য করাতে ওর 2 বছরের জেল হয়। সবকিছু করেছে পারিবারিক সম্পত্তি একা ভোগ করার জন্য। শৈবাল আর জিহাদ দুজনে সমুদ্রের মা বাবাকে সবকিছু সম্পর্কে অবগত করে। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। অতি শীঘ্রই ওরা দেশে আসবে। বড় ছেলের উপরে ভরসা করে ছোট ছেলেকে রেখেছিল, অথচ বড় ছেলে নিজেই বেইমানি করেছে। স্বামীর কৃতকর্মের কথা শুনে নাতাশা নিজেও ভেঙে পড়ে। দুজনে একসাথে সংসার করেছে এত বছর, অথচ নিজের স্বামীর মনের খবর কিছু টের পায়নি। সবকিছুতে মেয়েটা অনেক বেশি ভেঙে পড়ে। শৈবাল এদিকের কাজ শেষ করতে ওর 2 দিন সময় লেগে যায়। দৌড়াদৌড়ির কারণে নতুন করে মোবাইল কেনা হয়নি। তোহার সাথে কথা বলাও হয়নি। মেয়েটা তার কণ্ঠস্বর শুনলেই বুঝে যেত সে অসুস্থ, তাই ওর থেকে দূরে ছিল। সবশেষে যখন জাপান যায় তখনই শুনে তোহাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তড়িঘড়ি করে শৈবাল হাসপাতালে ছুটে গিয়েছিল। পরিশিষ্ট শৈবাল হাসপাতাল থেকে এসেছে মাত্রই নিজ কামরায় ঢুকে দেখে তার মিসেস এক হাতের উপর ভর দিয়ে ঘুমিয়ে আছে, আর এক হাতে ওদের রাজকন্যা ইর্তিজা আহলাম তুনাকে আগলে রেখেছে। তুনা ওর ছোট্ট ছোট্ট হাত 2টা মুখে নিয়ে নিজে নিজে হাসে। ওদের দুইজনকে একসাথে দেখে তৃপ্তির হাসি আসে শৈবাল। নিজেকে পরিপূর্ণ পুরুষ মনে হয় আজ। ছেলেটা নিঃশব্দে এগিয়ে গিয়ে তুনুয়াকে কোলে তুলে নেয়। মেয়েটা পাপাকে দেখে খিলখিল করে হেসে উঠে। পা 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 করে ডেকে উঠে। শৈবাল হাসে। তনুয়া হাসলে ওর ইষ্ঠুস গালে কি সুন্দর টোল পড়ে। তুহা
তুহা তো সব সময় গাল ফুলিয়ে বলবে, মেয়েকে 10 মাস পেটে রেখে জন্ম দিয়েছি আমি, আর দেখতে হয়েছে আপনার মতো। জন্ম থেকেই পাপা ভক্ত। বড় হলে তো মনে হয় বাপ মেয়ে মিলে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন। তুহার কথা শুনে তনুয়া কি বোঝে কে জানে, কিন্তু মায়ের কথা শেষ হতেই পাপা বলে চিৎকার দিবে, যেন বাবার কাছে মায়ের নামে বিচার দিচ্ছে। তা দেখে পুনরায় আবার গাল ফুলায় তুহা। বাবা মেয়ের হাসি ঠাট্টাতে ঘুম ভাঙে তুহার। ঘুম ঘুম চোখে একবার শৈবালের দিকে তাকায়। ছেলেটা তখন ওর দিকেই তাকিয়েছিল। ওকে তাকাতে দেখে ডেকে ওঠে। চলে আসো মিসেস, আমাদের সাথে অংশ নিবে। অলস ভঙ্গিতে উঠে বসে তুহা। হাই তুলতে তুলতে কোনো মতে আওড়ালো, আপনাদের বাবা মেয়ের মাঝে আমি কাবাবের হাড্ডি হতে চাই না। তুয়ানাকে আমার কাছে দিয়ে আপনি ফ্রেশ হয়ে নেন। শৈবাল উঠে এসে তনুয়াকে মায়ের কোলে দিতে গেলে চিৎকার করে কেঁদে ওঠে মেয়েটা। তুহা মুখ ভোঁতা করে তাকায় শৈবালের দিকে। মেয়েকে শাসিয়ে উত্তর দিতে ভোলেনি। বাবা না থাকলে আমার কাছে আসলে মায়ের একটাও মাটিতে পড়বে না, শালা বেঈমান। তুহার কথায় চোখ পাকিয়ে তাকায় শৈবাল। ধমক দিয়ে বলে ওঠে, ছি মিসেস, এভাবে বলে কেউ? তুমি না দিনকে দিন বাচ্চা পোলাপান হয়ে যাচ্ছ। তো কি করব? আমার জামাই, অথচ আমাকে একটু আদর করতে দেয় না, আবার বাবার সামনে মাকে চেনে না। তুহা কথা শেষ করতে পারে না, তার আগেই দরজায় নখ পড়ে। প্রিয় এসেছে তনুয়াকে নিয়ে যেতে। প্রিয়র কোলে শৈবাল মেয়েকে তুলে দিতেই আবারও কেঁদে ওঠে। প্রিয় আর সেখানে দাঁড়ায় না, যেতে যেতে বলল, ভাই, এই কোনো ন্যাওটা বানিয়েছো তোমাকে ছাড়া কিচ্ছু বুঝে না তোর। শৈবাল সেদিকে আর কথা না বাড়িয়ে দৌড় লোক করে দেয়। তুহা তখনও মুখ ভার করে বসেছিল। শৈবাল এগিয়ে এসে বসে রমণীর পাশে, এক হাতে কাছে টেনে নেয়, গালে ঠোঁট শুইয়ে দিতে দিতে বলল, বাবা মেয়েকে হিংসে করে মিসেস? ছি, তোমার তো জেল হওয়া উচিত। অভিমানে শৈবালকে দূরে সরিয়ে দেয় তুহা। বুকে ধাক্কা দিয়ে বলল, কাছে আসেন কেন? জেলে দিয়ে আসেন। মৃদু হাসে শৈবাল। মেয়েটা কারণে অকারণে অভিমান করতে শিখেছে। মা মেয়ে দুজনেই একরকম। শৈবাল তুহাকে কাছে টেনে নেয়, গলায় মুখ লুকিয়ে চুমু খায়, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হয়। জোরে নিঃশ্বাস ফেলে তুহা। শৈবাল রমণীর ঠোঁট ছুঁয়ে বলল, আমি তোমার গোলাপি রঙা ঠোঁটে বারবার হারিয়ে যাই মিসেস। তোমাকে দেখে নস্টালজিক হয়ে যাই। তোমার ছোট বড় কারণে অকারণে করা অভিমানগুলোকে ভালোবাসি। সর্বোপরি পুরো তুমিটাকেই ভালোবাসি। আমার মিসেস, আমাকে বাবার হওয়ার মতো সুখ দিয়েছ। আমি তোমাতে হারিয়ে যাই মিসেস। শৈবালের এত কথার ভিড়ে তুহা মুখ লুকায় সুপুরুষ মানুষটার বুকে। মৃত স্বরে শুধায়, ভালোবাসি। আমাকে একটা শান্তির নীড় খুঁজে দেওয়া মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি। আনসি, তুই একটা মানসিক ভারসাম্যহীন ছেলেকে বিয়ে করবি? যে ছেলে তোকে দেখার সাথে সাথে আঘাত করেছে তাকে চুজ করেছিস? সিরিয়াসলি বলছিস? বিস্মিত হয়ে তাকায় উর্মি। প্রিয় বান্ধবী একজন পাগলকে বিয়ে করবে এটা কিছুতেই মেনে নিতে পারে না। এদিকে নির্বিকার চিত্তে সাজগোজ করে আনুষি। সে যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলেছে। এখানে নতুন করে আর কিছু বলার নেই। উর্মি উত্তরের আশায় বসে থাকে। শেষে বিরক্ত হয়ে উঠে এসে রাগত্ব স্বরে শুধায়, আমি তোকে কিছু বলছি আনসি, জবাব দিচ্ছিস না কেন? আনুষি চোখে আইলাইনার দিতে দিতে বলে, পাখি, মানসিক অসুস্থতা মানে এই নয় যে সে ভালো মানুষ নয় বা সে ভালো থাকতে পারছে না। তার জন্য সঠিক যত্ন, সমর্থন আর বোঝাপড়া প্রয়োজন। এটা সমাজের কুসংস্কার যে মানসিক অসুস্থ মানুষের জীবন স্বাভাবিক হতে পারে না। আমি তোকে সাপোর্ট করব, তার পাশে থাকব। শুধু শারীরিক সমস্যাই নয়, মানসিক সমস্যাও সমান গুরুত্বপূর্ণ। যদি আমার ভালোবাসায় সে শক্তি পায় তাহলে কেন নয়? উর্মির মুখ চুপসে যায়। প্রাণপ্রিয় বান্ধবীর এমন সিদ্ধান্তে হাউমাউ করে কেঁদে ওঠে। সে কিছুতেই এই বিয়েতে রাজি না। অসহায় নেত্রে আনুষির পানে তাকায়। উঠে এসে ওর পাশে বসে দুহাত মুঠোয় পুরে বলে, তুই তো সমুদ্র সম্রাটকে আগে থেকে চিনিস না, কখনো দেখছিস বলে মনে হয় না। এমন সিদ্ধান্ত কেন নিয়েছিস বল না? আমি সত্যিই তাকে আগে দেখিনি বা চিনি না, কিন্তু যখন শুনলাম তার সম্পর্কে, ওর ব্যবহার, এমন কিছু ইঙ্গিত পেয়েছি যা আমাকে সন্দেহ করিয়েছে। কিছু কিছু আচরণ বা পরিস্থিতি আমাদের একটা ধারণা দেয়, যদিও সেটা সবসময় সঠিক নাও হতে পারে। উর্মি শেষবারের মতো আহত সুরে বলে, কিন্তু সমুদ্র সম্রাট মানসিক ভারসাম্যহীন আনসি। হ্যাঁ, সে মানসিক ভারসাম্যহীন হতে পারে, কিন্তু সেটাই তার সব কিছু নয়, তাই না? মানসিক অসুস্থতা থাকলে কেউ খারাপ ব্যক্তি হয়ে যায় না। হয়তো তার জীবনে এমন কিছু ঘটেছে যা তাকে এই অবস্থায় নিয়ে এসেছে। সঠিকভাবে তাকে বোঝার চেষ্টা করা উচিত, কারণ হয়তো তার পিছনে অন্য কোনো গল্প আছে
যা আমরা জানি না? সে গল্প জেনে তোর কি হবে? নিজের জীবন বাজি রেখে এসব করতে চাস কেন? আনুষি মাথার ওড়নাতে পিন লাগায়, সময় নিয়ে আওড়ায়। জানি এভাবে ঝুঁকি নেওয়া বোকামি মনে হতে পারে, কিন্তু কখনো কখনো মানুষ এমন কিছু করে ফেলে যা আসলে নিজের জন্য নয়, বরং অন্য কারোর জন্য। আমি শুধু চাই, যদি তার জীবনে সত্যি এমন কিছু ঘটে থাকে যা তাকে এই অবস্থায় এনেছে, তবে কেউ অন্তত তাকে বোঝার চেষ্টা করুক। হয়তো এতে করে আমি নিজের কিছু হারাতে পারি, কিন্তু অন্য কারো জীবনে আলো ফিরিয়ে আনতে পারলে সেটা হয়তো সার্থকতার মতো মনে হবে। দরজায় কেউ নক করেছে। আনুষি কথা শেষ করে উর্মির দিকে তাকায়, বিশেষ পাত্তা না দিয়ে গিয়ে দরজা খুলে দেয়। তার সামনেই একটা মেয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে, গায়ে কচু পাতা রঙের শাড়ি মোড়ানো। রূপ দেখে বিমোহিত হয়ে পড়ে আনুষি। মেয়ে মানুষও এত সুন্দর হয়? তোমার রেডি হওয়া হয়েছে? বাহিরে সবাই অপেক্ষা করছে। ধ্যান ভাঙে আনুষির। থতমত খেয়ে সামনের মেয়েটার দিকে তাকায়, নিজের ভারী শাড়ি হালকা উঁচু করে বলে, হ্যাঁ, আমি রেডি, যেতে পারি। মেয়েটা আনুষিকে ধরে ড্রয়িং রুমে নিয়ে যায়। ঘরোয়াভাবে ছোটখাটো আয়োজন করেছেন। আনুষি মাথা উঁচু করে একবার সবাইকে পরখ করে নেয়, বোঝার চেষ্টা করে কে কে আছে। তাকে ধরে রাখা মেয়েটা সোফায় বসিয়ে দেয় ওকে। চোখে মুখে ভয়ের আস্তরণ মিশে আছে। সমুদ্রের পাশে বসে লোকটা মেয়েটাকে ইঙ্গিত করে শুধালো, তুহা, তুমি আনুষির পাশে বসো। আনুষি পুনরায় মেয়েটার পানে তাকায়, বুঝতে পারে তার নাম তুহা, তাহলে নিশ্চয়ই সমুদ্রের পাশে বসা ছেলেটার নাম শৈবাল হবে। মনে মনে সব মিলিয়ে নেয় আনুষি। সমুদ্র বাহিরের মানুষকে দেখে উত্তেজিত হয়ে পড়ে, আঘাত করার চেষ্টা করে আনুষিকে। ভয়ে গুটিয়ে যায় রমণী। কি করে থাকবে এই পুরুষের সাথে? শৈবাল বন্ধুর হাত শক্ত করে ধরে মোলায়েম স্বরে বলল, কুল, কিছু করবে না তোকে, আমি যা বলি তা কর কেবল। উত্তেজিত সমুদ্র মিনিট খানেকের মাঝেই শান্ত হয়। সমুদ্রের বাবা মার চোখ টলমল করে ওঠে, কোনো মতে নিজেকে সামলে নেয়। শৈবাল বেশ অনেকটা সময় নিয়ে সমুদ্রকে বুঝিয়ে দেয়। সমুদ্র অবুঝ গলায় বিরক্ত হয়ে বলে ওঠে, বিয়ে কি? আমি বিয়ে করব না, আমাকে ও মারবে। আনুষি হেসে বলে, কে আপনাকে মারবে? বিয়ে মানে তো শুধু কাউকে ভালোবাসা আর তার পাশে থাকা, তাকে খুশি রাখা। সমুদ্র নাক কুঁচকে বলে, বিয়ে মানেই ঝামেলা। বাবা মায়ের সব ঝগড়া শুনি, সবাই শুধু বিয়ে নিয়ে কথা বলে। আমি বিয়ে করব না, আর কেউ আমার সাথে ঝগড়াও করবে না। শৈবাল তার কাঁধে হাত রেখে বোঝানোর চেষ্টা করে, সব বিয়েতেই যে ঝগড়া হয় তা কিন্তু নয়। যখন দুজন মানুষ একে অপরকে সম্মান করে আর বুঝতে চেষ্টা করে, তখন বিয়ে হয় সত্যিকারের বন্ধন, যেখানে খুশি আর মায়ার জায়গা থাকে। সবকিছু ঠিকঠাক হলে বিয়েও আনন্দের হয়ে ওঠে। খুব সাদামাটা ভাবেই বিয়েটা হয়। শৈবাল ভয়ে ভয়ে থাকে, যে কোনো সময় সমুদ্র সিন ক্রিয়েট করতে পারে। এখন যতটা শান্ত আছে ততটা থাকবে। বিপত্তি ঘটে রাতে, যখন সমুদ্র তার ঘরে আনুষিকে দেখে। চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, এটা ওটা ছুঁড়ে মারে আনুষির দিকে। রমণী ভয়ে তটস্থ হয়ে যায়। তার মনের গহীন থেকে এক ধরনের অসহায়তা আর রাগ মিলে বিস্ফোরণ ঘটে। তুমি এখানে কি করছো? সমুদ্র ক্ষোভে ফেটে পড়ে, একে একে হাতের কাছে যা পাচ্ছে তা ছুঁড়ে মারতে থাকে আনুষের দিকে। একটা কুশন, টেবিলের উপর রাখা বই, এমনকি পানি ভর্তি বোতলটাও। আনুষি চমকে ওঠে, আতঙ্কে এক পা পিছিয়ে যায়। সমুদ্র, প্লিজ শুনেন, আমি আপনার ক্ষতি করতে আসিনি। আনুষি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, চোখে তার বিস্ময় আর বিষণ্ণতার ছায়া। সমুদ্র কাঁপা গলায় চিৎকার করে, আমি তোমার সাথে থাকতে চাই না, আমাকে একা থাকতে দাও। কেউ আমাকে বোঝো না, কেউই না। আনুষি কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। সমুদ্রের এই ভীষণ প্রতিক্রিয়ায় হতবাক হয়ে যায় সে। কিভাবে সামলাবে? সে নিজেই যে নিজেকে সামলাতে জানে না। এত বড় দামড়া একটা লোককে কিভাবে সুস্থ করবে? সে আস্তে আস্তে বলে, আমি আপনার পাশে থেকে আপনাকে বোঝার চেষ্টা করতে চাই সমুদ্র, আপনি যদি একটু সুযোগ দেন। সমুদ্রের আগে ছটফটানির মাঝেও আনুষির চোখে কিছু একটা নরম আর স্থির জিনিস খুঁজে পায় সে। তার নিজের বিক্ষিপ্ত হৃদয়ের পাশে আনুষির এই অবিচল অবস্থিত যেন অস্বস্তি বাড়িয়ে দেয়, তবু কোথাও একটু প্রশান্তিও দেয়। তুমি বুঝবে। সমুদ্রের কণ্ঠে অবিশ্বাস আর ক্লান্তি। তুমি তো জানোই না আমি কি ভয় পাই, কেন কারোর কাছে যেতে চাই না। সবাই শুধু নিজের কথা ভাবে। আনুষি এক পা এগিয়ে আসে, কাপা হাতে হাত বাড়িয়ে বলে, হয়তো আমি সব বুঝতে পারবো না, কিন্তু আপনার পাশে থাকতে চাই, এইটুকুই সত্যি। একা থেকে আপনি আর কতদিন এই যুদ্ধ করবেন সমুদ্র? সমুদ্র এক মুহূর্ত চুপ থাকে। আনুষির চোখে জেদ আর ভালোবাসার মিশ্রণে এমন কিছু দেখতে পায় যা আগে কখনো কারো চোখে দেখেনি। ধীরে ধীরে তার চোখের কোণে জমে থাকা রাগ দুঃখ গলে গিয়ে একটা হালকা ক্লান্তির ছায়া ফেলে।
অবিশ্বাস করে নেতিয়ে পড়ে। শরীর ছেড়ে দিয়ে আনুশির গলা টিপে ধরে বলে, তুমি কি জানো আমার ভিতরে কত অন্ধকার আছে? সমুদ্রের গলা কাঁপে, তার চোখে এক ধরনের গভীর বেদনা। আনুশি তবু ভয় পায় না, ধীর শান্ত কণ্ঠে বলে, জানি না, তবে আমি আপনাকে সেই অন্ধকার থেকে মুক্তি দিতে চাই, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন। সমুদ্রের চোখে এক পলকের জন্য বিস্ময়ের ঝিলিক খেলে যায়, তার হাতের চাপ আস্তে আস্তে কমে আসে। আনুশির চোখে তার মায়া আর নির্ভীকতার আভাস যেন সমুদ্রের কঠিন প্রাচীর ভেঙে দিচ্ছে। শরীরটা আরও একবার নেতিয়ে পড়ে, আর সে ভেঙে পড়ে আনুশির কাঁধে। নিঃশব্দে বসে আছে আনুশি সমুদ্রের মাথার কাছে, তার মুখে এক রকমের নরম হাসি খেলা করছে, যেন গভীর মমতার এক অদৃশ্য পরশ। সমুদ্র বেঘরে ঘুমাচ্ছে, তার মুখে প্রশান্তির ছায়া। আনুশি ধীরে ধীরে তার হাতটি সমুদ্রের মাথায় রাখে, আঙুলের ছোঁয়ায় যেন এক বিন্দু মায়া জাগিয়ে দেয়। চারপাশ নিস্তব্ধ, শুধু দুজনের নিঃশ্বাসের আওয়াজ। আনুশি জানে এই মুহূর্তটা খুবই স্পর্শকাতর। সমুদ্রের ঘুম ভাঙাতে চায় না সে, কিন্তু তার পাশে বসে এই নীরবতা অনুভব করতে চায় আরও কিছুক্ষণ। কিছুতেই আনুশি মেনে নিতে পারছে না যে সমুদ্র মানসিক ভারসাম্যহীন। কি সুন্দর নিরহ চেহারা লোকটার, চোখে একরকম নিষ্পাপ সারল্য, ঠোঁটে এক আলগা হাসি। তার চোখের গভীরে যেন কত অজানা কথা লুকিয়ে আছে, অদ্ভুতভাবে তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই সব অন্ধকারে। আনুশি ভেবেছিল মানসিক ভারসাম্যহীন মানে তো হয়তো উদ্ভ্রান্ত এক মানুষ, যার চলনে বলনে অস্থিরতার ছাপ। কিন্তু সমুদ্র যেন একেবারেই আলাদা, যেন এক নিঃশব্দ নদী। সে কথা বলে কম, কিন্তু তার নীরবতা যেন বহু কিছু বলে ফেলে। অপরিচিত মানুষ দেখলে সমুদ্র বেশিরভাগ সময় অস্থির হয়ে যায়, যেন নিজেকে রক্ষা করতে চায় এক অদৃশ্য বিপত্তির হাত থেকে। শৈবাল দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছে, সমুদ্রকে নিজের মাঝে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। অনেকটাই সফলও হয়েছে সে, তবে সমুদ্র এখনো পুরোপুরি সুস্থ নয়। সমুদ্র কখনো কখনো হুটহাট এমন কিছু করে বসে যা স্বাভাবিক আচরণ নয়। কখনো কারো হাত ধরে ঝাঁকিয়ে প্রশ্ন করতে শুরু করে, তুমি কে, কেন এসেছ? কখনো আবার একেবারে শিশুদের মতো আচরণ করে, এমনকি অপরিচিতদের সামনে হাস্যকর কাণ্ড করে ফেলে। এই পাগলামির পেছনে হয়তো তার মনের গভীরে লুকিয়ে থাকা কোনো ক্ষত, কোনো চাপা কষ্ট কাজ করে, যা অন্যদের কাছ থেকে সে গোপন রাখতে চায়। শৈবাল যখন আনুশিকে সমুদ্রের পুরো গল্পটা খোলাসা করে বলেছিল, আনুশি প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিল। সে বুঝতেই পারছিল না তার প্রিয় মানুষটা এমন গভীর ক্ষত বুকে নিয়ে বেঁচে আছে। শৈবালের মুখ থেকে একে একে পেরিয়ে আসছিল সমুদ্রের জীবনের প্রতিটি জটিল অধ্যায়, বিশ্বাস, প্রতারণা, একাকিত্ব। আনুশি চুপচাপ শুনছিল, কিন্তু একসময় অনুভব করলো চোখের জলে জমে আসছে, নিঃশব্দ গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। পাপিয়া, বলেছিল শৈবাল, এক বিশ্বাসঘাতক রমণী, যার কারণে সমুদ্রের জীবনটা এমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আনুশির মনে হলো এই পাপিয়াকে একবার সামনে পেলে হয়তো সে কিছুটা হলেও বুঝতে পারত কেমন করে একটা মানুষ এমন ক্ষতি করতে পারে। কিন্তু শুধু জানতেই ইচ্ছে হয়নি তার। কেন জানি পাপিয়ার এক ঝলক দেখতে চেয়েছে সে, যেন সেই এক মুখের দিকে তাকেই বুঝে নেবে কতটা বিষ বয়ে নিয়ে ফিরছে পাপিয়া, আর কেমন করে সমুদ্রকে সে বিষে ডুবিয়েছিল। সমুদ্রের ভাই ওয়াসিম সম্রাটের কথা মনে করে, কিভাবে ভাই হয়ে ভাইকে মৃত্যুর দিকে দাবিয়ে দিয়েছিল। আনুশিক কোলের উপর হঠাৎ ভারী কিছু অনুভব করে চমকে ওঠে, নিচে তাকিয়ে দেখে সমুদ্র তার কোলেই মাথা রেখেছে, তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে যেন একরাশ নীরবতা, কিন্তু কিছু বলতে না পারার গভীর কষ্ট। আনুশির বুক থক করে ওঠে, সমুদ্রের চোখে এই নীরব আরতি যেন তাকে অভিভূত করে দেয়। তারা কিছুক্ষণ এভাবে বসে থাকে, কারো মুখ থেকে কোনো কথা বের হয় না। আনুশি মনে মনে অনুভব করে এই মুহূর্তে কোনো শব্দের প্রয়োজন নেই, একে অপরের চোখের মধ্যে এমন কিছু খুঁজছে যা কোনো কথায় প্রকাশ করা যায় না। আনুশি তার হাতের আঙুল দিয়ে ধীরে ধীরে সমুদ্রের চুলের মধ্যে আঙুল চালিয়ে দেয়, যেন এই নীরবতা ভেঙে কিছুটা শান্তি এনে দিতে পারে। সমুদ্রের মুখে সেই মৃদু হাসি দেখে আনুশি একটু অবাক হয়। মিটিমিটি হাসতে হাসতে সমুদ্র হঠাৎ প্রশ্ন করে, তুমি এখন আমার বউ, সব সময় আমার সাথে থাকবে, কখনো ছেড়ে যাবে না তো? আনুশি মুহূর্তের জন্য থমকে যায়। এই প্রশ্নে তার হৃদয় কেঁপে ওঠে। সমুদ্রের কথাগুলো সরল মনে হলেও তার চোখে এমন এক গভীরতা আছে যা আনুশিকে ভেতরে ভেতরে ছুঁয়ে যায়। হাসি চেপে সে মৃদু স্বরে জবাব দেয়, হ্যাঁ, আমি সব সময় আপনার পাশে থাকবো, কখনো ছেড়ে যাব না। সমুদ্রের চোখে যেন এক আলোর ঝিলিক খেলে যায়। আনুশির দিকে সে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে তার জীবনের সমস্ত ভরসা খুঁজে পেয়েছে এই একটি মানুষে। সমুদ্রের চোখে হঠাৎ এক ঝিলিক আলো ফুটে ওঠে, তবে ততক্ষণে তা ম্লান হয়ে গিয়ে গভীর এক অন্ধকারে ঢেকে যায়। মৃদু গলায় যেন নিজের কাছেই অভিযোগ করছে,
এমনভাবে সে বলে ওঠে। সবাই এই কথাই বলে, দিন শেষে ভালো অপশন পেলেই চলে যায়। এই কথার তীক্ষ্ণ তীরটা আনুশির হৃদয়ে গেঁথে যায়। সে বুঝতে পারে সমুদ্রের এই অভিজ্ঞতার পিছনে কেমন নির্মম ব্যথা লুকিয়ে আছে। আনুশি ধীরে ধীরে তার হাত ধরে সমুদ্রের হাতের উপর নিজের হাত রেখে বলে, আমি চলে যাব না সমুদ্র, যদি বিশ্বাস করতে পারেন আমার কথা। একটু হলেও মনে রাখবেন, আপনার কাছে থাকা আমার জন্য কোনো অপশন নয়, এটা আমার ইচ্ছে, আমার প্রতিজ্ঞা। সমুদ্র কিছুক্ষণ চুপ থাকে, যেন তার বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে আটকে আছে। কিন্তু আনুশির কণ্ঠের কোমল দৃঢ়তায় সেই দ্বন্দ্ব কিছুটা হলেও শান্ত হয়ে আসে। ব্যালকনিতে দোলনায় পাশাপাশি বসে আছে শৈবাল আর তুহা। রাত 1:30টারও বেশি বাজে। চারপাশ নিস্তব্ধ, কেবল হালকা হাওয়ার মৃদু শব্দ মাঝে মাঝে নিঃশব্দ রাতটাকে মায়াময় করে তুলছে। তুহা একটা বড় নিঃশ্বাস নিয়ে চাঁদের দিকে তাকায়, যেন কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না। তাদের মেয়ে তনুয়া ঘুমিয়েছে মাত্র 10 মিনিট হলো। এত কিছুর মাঝেও তনুয়ার সেই ছোট্ট মুখটা দুজনের জন্য এক আলাদা শান্তির প্রতীক। শৈবাল তুহার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, তোমাকে খুব ক্লান্ত লাগছে, আজ বিশ্রাম নেবে? তুহা এক মুহূর্ত চুপ থেকে হেসে বলে, আমার কোনো ক্লান্তি কিছু না যখন আপনি পাশে থাকেন। আমরা এই শান্ত রাতটাকে একটু নিজের করে উপভোগ করতে পারি না? শৈবাল একটু হেসে মাথা নাড়ায়। তাদের এই নীরব মুহূর্তগুলো যেন সব কিছুর ঊর্ধ্বে, যেন কোনো দায়িত্বের খোলসে ঢাকার প্রয়োজন নেই। শৈবাল ধীরে ধীরে তুহার কোমরটা টেনে তাকে কাছে নিয়ে আসে। ঘাড়ে মুখ গুজে গভীরভাবে শ্বাস ফেলে বলে, আজ নিজেকে একটু হলেও হালকা লাগছে। এতদিনের উদ্বেগ সব থেকে যেন একটু মুক্তি পেলাম। আশা করি আনুশির সংস্পর্শে থেকে সমুদ্র পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তুহা শৈবালের কথায় মৃদু হেসে তার চুলে হাত বুলিয়ে দেয়। শৈবালের এতটা মুক্তি পাওয়া, এতদিনের দুশ্চিন্তা একটু হলেও কমে আসার অনুভূতিটা তার নিচের কাছেও যেন শান্তির। আনুশি ওর জন্য যথেষ্ট ভালোবাসা নিয়ে এসেছে। তুহা বলে, আমি জানি আনুশির সহচর্যে সমুদ্র নিজেকে খুঁজে পাবে। ওর ভেতরের ক্ষতগুলো ধীরে ধীরে মুছে যাবে। শৈবাল তার এই নির্ভরতার স্পর্শে শক্তি পায়। একে অপরকে জড়িয়ে তারা কিছুক্ষণ নীরবে বসে থাকে, যেন এই শান্ত রাত তাদের জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে। শৈবাল ধীরে ধীরে তুহার মুখের দিকে ঝুঁকে আসে। তার চোখে এক গভীর কমলতা, যেন তুহার প্রতিটি অংশে তার মায়া মিশে আছে। তুহার উষ্ঠে আলতোভাবে ঠোঁট রাখে, এই স্পর্শটায় যেন সমস্ত আবেগ, নির্ভরতা আর ভালোবাসা মিশে থাকে। তুহা চোখ বন্ধ করে অনুভব করে সেই গভীরতা। এই স্পর্শের মধ্যে যেন প্রতিটি ঝড়ের পরে পাওয়া এক আশ্রয়, এক অনন্ত আশ্বাস। শৈবালের আলতো চুম্বনে তুহা যেন তার সমস্ত ক্লান্তি ভুলে শান্তির সমুদ্রে ডুব দেয়। তারা কিছুক্ষণ এভাবে একে অপরের মাঝে হারিয়ে যায়, রাতের নিস্তব্ধতাকে সাক্ষী রেখে, যেন এই মুহূর্ত তাদের ভালোবাসার এক নিঃশব্দ প্রতিজ্ঞা। সমাপ্ত।